গল্প আরশি যুগল প্রেম হৃদয়। লেখিকা নৌশিন আহমেদ রোদেলা। তৃতীয় পর্ব। পাহাড়ি বনু বাতাসে উন্মাদের মতো উড়ে চলেছে শুভ্রতার চুল। শুভ্রতা বাসের জানালার দিকে খানিকটা ঝুঁকে এসে তাকিয়ে আছে বাইরে। অসংখ্য পাহাড়, গাছপালা, আঁকাবাঁকা রাস্তা আর এই মণিমুগ্ধকর বাতাসে রীতিমতো পাগল হয়ে যাচ্ছে সে। মনে হচ্ছে সবকিছুকে আটকে রেখে যদি প্রতিটি জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পেত। সবই যে দেখার আগেই দৌড়ে পালাচ্ছে। কোনটা রেখে কোনটা দেখবে শুভ্রতা। ছোট্টবেলা থেকেই ভয়ঙ্কর সব জঙ্গল, পাহাড়ে ঘুরে বেড়ানোর শখ তার। যেখানে প্রকৃতির রেখা হবে স্বচ্ছ, সুনিপুণ। চারদিকে থাকবে বন্য সবুজ। কিন্তু ব্যস্ত পরিবারের চাপে কখনোই পাহাড়ে আসা হয়নি তার। পূরণ হয়নি সেই সুপ্ত ইচ্ছেটাও। শুভ্রতা দুচোখ বুজে গাঢ় শ্বাস টেনে নিল। সাথে সাথেই নাকে গিয়ে লাগলো তীক্ষ্ণ মিষ্টি গন্ধ। শুভ্রতা চোখ মেলে আবারও সারি সারি পাহাড়ের উপর চোখ রাখল। তবে কি এটা পাহাড়ের গন্ধ? সাদাফ পাশের সিটে বসে শুভ্রতার বাচ্চামোগুলো দেখছিল। এই সামান্য পাহাড়গুলো দেখেই মেয়েটা এতটা পাগল হচ্ছে, তাহলে পাহাড়ের গহীনে গেলে কি হবে তার? শুভ্রতার মাঝে অল্প শব্দটির যে প্রভাব আছে তাতে বরাবরই মুগ্ধ হয় সাদাফ। মেয়েটা অল্পে রেগে যায়, অল্পে খুশি হয়, বিস্মিত হয়, অবাক হয়, আবার অল্পেই কষ্ট পায়। মূলত মেয়েটার মাঝে অল্পের ছড়াছড়ি। নিজের ভাবনায় নিজেই হাসল সাদাফ। ১.৫-২ ঘন্টা পথ অতিক্রম করার পর হঠাৎ থেমে গেল বাস। বাসের সামনের পাহাড়ি মোড়টাতে একটি নষ্ট ট্রলি এসে দাঁড়িয়ে আছে বলেই এই জ্যাম। মোড়টা এতটাই সরু যে দুটো গাড়ি একসাথে যাওয়া একেবারেই অসম্ভব। যাত্রার পথে এমন একটা গোলযোগে খানিক বিরক্ত হলো সাদাফ। একবার ঘড়িতে চোখ বুলিয়ে শুভ্রতাকে নিয়ে বাস থেকে নেমে দাঁড়ালো। মেম্প্রেকে নামতে দেখেই বলে উঠল সাদাফ, এমনিতেই তো দেরি হয়ে গেছে মেম্প্রে। আজ কি শেরকোর পাড়া পর্যন্ত পৌঁছাতে পারবো? সাথে কিন্তু তোমার এই আপু আছেন। আর যাই হোক, রাতে ট্রেকিং করা সম্ভব হবে না। তাছাড়া বোর্ডিং পাড়া থেকে শেরকোর পাড়া রাস্তাটুকুও খুব একটা সুবিধার নয়। খাদ আর পাহাড়ে ভরপুর। রাতের আধারে অনভ্যস্ত ট্রেকারদের জন্য টু মাচ রিস্কি। মেম্প্রে মৃদু হাসল। ডান হাতে পরা সিলভার রঙের ঘড়িটিতে চোখ বুলিয়ে নিয়ে বলল, ১২টা বাজে সাদাফ দাদা। গাড়ি নষ্ট না হলে ২টো নাগাদ থানচি বাজার পৌঁছে যেতাম। তবে আধা ঘন্টার মাঝে গাড়ি ছাড়লে ২:৩০টার দিকে থানচি বাজার পৌঁছে যাব। ওখান থেকে শেরকোর পাড়া পৌঁছাতে রাত ৮টার মতো তো বাজবেই। সাদাফের কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল। চিন্তিত ভঙ্গিতে বলল, তাহলে তো ঝামেলা হয়ে গেল মেম্প্রে। পাহাড়ে রাত ৮টা মানে অনেক রাত। এই রাতে শুভ্রতাকে নিয়ে তোমাদের পাড়ার পাহাড়ে ট্রেকিং করা অসম্ভব রকম রিস্কি হবে। একে তো খাড়া পাহাড়, তার উপর খাদ আর যোগ টোকের ঝামেলা তো আছেই। মেম্প্রের মুখেও চিন্তার ছাপ পড়ল। কিছুক্ষণ ভেবে বলল, তাহলে কি থানচি বাজারে আজ থাকবেন দাদা? কাল ভোরে রওনা দিলে ১২টা নাগাদ শেরকোর পাড়া পৌঁছে যাব। এছাড়া তো আর কোনো উপায় নেই দাদা। সাদাফ মৌন থেকে কিছু ভাবল। সাথে সাথেই বাস থেকে ডাক পড়ল ২ মিনিটের মাথায় বাস ছাড়বে। সামনের ট্রলি সরিয়ে ফেলা হয়েছে। সাদাফ বাসের দিকে এগুতে নিয়েও থমকে দাঁড়ালো। ওদের থেকে কিছুটা দূরে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে শুভ্রতা। ওদের পাশ থেকে কখন যে ওখানটায় গিয়ে দাঁড়িয়েছে শুভ্রতা, কে জানে। সাদাফ দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গিয়ে শুভ্রতার পাশে গিয়ে দাঁড়ালো। তারা দিয়ে বলে উঠল, চলুন শুভ্রতা। বাস ছাড়বে এখনই। শুভ্রতা উত্তর দিল না। কাপা কাপা হাতে সামনের দিকে ইশারা করল। সাদাফ একবার সামনে তাকিয়ে আবারও শুভ্রতার দিকে চোখ ফেরালো। মেয়েটার শরীর হালকা মৃদু কাঁপছে। সাদাফ কিছু বলার আগেই জড়ানো জিহ্বা নিয়ে বলে উঠল শুভ্রতা, এত মেঘ কেন? আর এই মেঘেরা এত সুন্দর কেন? সাদাফ হেসে বলল, বাস ছাড়ার সময় হয়ে গেছে শুভ্রতা। এর থেকেও ভয়ানক সৌন্দর্য অপেক্ষা করছে আপনার জন্য। চলুন। শুভ্রতা পা বাড়ালো না। চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে রইল দূরের ওই মেঘ আর পাহাড়ের প্রেম নিবেদন খেলায়। ঘন সাদা মেঘ কি অদ্ভুতভাবে ডুবিয়ে রেখেছে বাহারি পাহাড়ের চূড়া। যেন কোনো অবুঝ কিশোরীকে পরম আবেশে বুকে আগলে রেখেছে তার পাগলাটে প্রেমিক। শুভ্রতার মনে হচ্ছে, ওখান থেকে চোখ ফেরালেই যেন সেই শ্বাসরুদ্ধকর প্রেমনিবাস থেকে বহিষ্কৃত হবে সে। হারিয়ে ফেলবে অমূল্য ওই সৌন্দর্য।
শুভ্রতাকে নড়তে না দেখে দ্বিধা ভরে শুভ্রতার ডান হাতটি ধরল সাদাফ। হাতে হালকা ঝাঁকি দিয়ে বলল, চলুন শুভ্রতা, দেরি হচ্ছে তো। সাদাফের বলা কথাটুকু যেন কান পর্যন্ত পৌঁছালো না শুভ্রতার। সাদাফের পিছু পিছু শুধু ভাবলেশহীনভাবে হাঁটতে থাকলো সে। আরো 2 ঘন্টা চলার পর থানচি বাজারে এসে পৌঁছালো সাদাফ শুভ্রতা। বাস থেকে নেমেই তাড়াহুড়ো করে ঘড়ি দেখল সাদাফ 2:4:5। বলিপাড়া বিজিবির ক্যাম্পে নাম এন্ট্রি করাতে গিয়েও বেশ খানিকটা সময় নষ্ট হয়েছে তাদের। ফর্মের সাথে কার্ডের ফটোকপি দেওয়ার সময় শুভ্রতার কার্ডটাই খুঁজে পাচ্ছিল না শুভ্রতা। আর সেটা খুঁজতেই প্রায় 10-15 মিনিট সময় নষ্ট হয়েছে। নয়তো আরো খানিকটা আগেই থানচি বাজারে এসে পৌঁছাতে পারত তারা। এখন দুপুরের খাবার খেয়ে ট্রেকিং শুরু করলে রাত 10টার আগে শেরকোর পাড়া অবধি পৌঁছাতে পারবে না তারা। সাদাফ আর মেম্প্রের জন্য ব্যাপারটা খুব স্বাভাবিক হলেও শুভ্রতার জন্য হবে তা ভয়াবহ। 56 ঘন্টা মেয়েটা একটানা হাঁটতে পারবে কিনা তাই তো এক বড় প্রশ্ন। শুভ্রতা সাথে না থাকলে এবারও তাজিংডং এর চূড়া হতে ঘুরে আসতো সাদাফ। কিন্তু আজ থানচি থেকে গেলে তা কি আর সম্ভব হবে? সাদাফ গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল। ক্ষুধায় অনেকটাই নেতিয়ে পড়েছে শুভ্রতা। বাসে থাকা লাস্ট 1 ঘন্টা সময়টুকুতেই শুভ্রতা খানিক অসুস্থ হয়ে পড়েছিল। তাছাড়া সাদাফ নিজেও বেশ ক্ষুধার্ত। শুভ্রতা আর মেম্প্রেকে নিয়ে থানচি বাজারের একটি খাবার দোকানে ঢুকল সাদাফ। সেখানে গরুর মাংস, সাঙ্গু নদীর পাবদা মাছ আর সাদা ভাত পাওয়া যায়। মেম্প্রে আর সাদাফ পেট পুড়ে খেলেও শুভ্রতা কাছে সবই বিষের মতো লাগলো। খাবার মুখে দিতেই গা গুলিয়ে আসতে লাগলো তার। থানচি বাজার থেকে শুভ্রতার জন্য ট্রেকিং শু, শুকনো খাবার আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে রেস্ট হাউস খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল তারা। প্রায় 1 ঘন্টার খোঁজাখুঁজির পর শুভ্রতাকে নিয়ে থাকার মতো রেস্ট হাউস সন্ধান পাওয়া গেল। দুটো রুম ভাড়া নিয়ে একটিতে শুভ্রতা আর অন্যটিতে মেম্প্রে আর সাদাফের থাকার ব্যবস্থা হলো। যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়েই বিছানা নিল সবাই। শরীরটা অত্যন্ত ক্লান্ত লাগছে শুভ্রতার। এই বাস জার্নিটা কেন জানি একদমই নিতে পারে না সে। সাদাফ বিছানায় গা এলালেও তেমন একটা শান্তি পেল না। শুভ্রতা যে তখন কিছুই খেতে পায়নি তা বেশ বুঝতে পেরেছে সে। শুভ্রতার আবারও ক্ষুধা লেগেছে কি না কে জানে। ক্লান্ত শরীরটাকে বিছানা থেকে টেনে তুলে, গায়ে শার্ট চড়িয়ে আবারও থানচি বাজারের দিকে রওনা দিল সে। বাজার থেকে খাবার এনে শুভ্রতার দরজার সামনে দাঁড়াতেই একরাশ দ্বিধা আঁকড়ে ধরল তাকে। শুভ্রতা যদি ঘুমিয়ে থাকে, এই অসময়ে কাঁচা ঘুমটা ভাঙা কি ঠিক হবে সাদাফের? বেশ কয়েকবার দুমনা করেও দরজায় কড়া নাড়ল সাদাফ। 3বার কড়া নাড়ার পরও যখন কোনো সাড়া পাওয়া গেল না তখন ফেরার জন্য পা বাড়ালো সাদাফ। ঠিক তখনই খট করে শব্দ হলো দরজায়। সাদাফ দুপা পিছিয়ে দরজার দিকে তাকাতেই আলুথালু বেশি শুভ্রতাকে চোখে পড়ল তার। একটা কালো ফতুয়া আর প্লাজো পরে আছে শুভ্রতা। হালকা ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে পুরো মাথা জুড়ে। নাকের পাশে তেলতেলে প্রলেপ পড়েছে। ঘুমের কারণে ঠোঁট আর চোখ দুটো খানিকটা ফুলে উঠেছে। এই অবস্থাতেও তাকে অসম্ভব রকম সুন্দর লাগছে সাদাফের কাছে। শুভ্রতার এই ঘুমন্ত মুখটাই যেন চম্বুকের মতো আকর্ষণ করছে তাকে। সাদাফ যে ধীরে ধীরে শুভ্রতার ভয়ানক প্রেমে জড়িয়ে পড়ছে তা তার এই কারণে অকারণে অপ্রতিরোধ্য আকর্ষণেই বুঝে যাচ্ছে সে। সাদাফ গোপন দীর্ঘশ্বাস ফেলে সচেতন চোখে তাকালো। শুভ্রতা ঘুমুঘুমু মিষ্টি গলায় বলল, আপনি? কিছু দরকার? শুভ্রতার এই ঘুমুঘুমু কণ্ঠ শুনে আবারও এক দফা ধাক্কা খেল সাদাফ। নিজেকে সামলে নিয়ে বলল, তখন তো খেতে পারেননি। তাই খাবার নিয়ে এলাম। কাল প্রচুর হাঁটতে হবে। দয়া করে খাবারটা খেয়ে নিবেন। আর সাথে যে মেডিসিনগুলো রাখা আছে ওগুলোও খেয়ে নিবেন। কাল সকাল 6টার দিকে বেরুচ্ছি আমরা। ওকে। শুভ্রতা চোখ পিটপিট করে তাকিয়ে বাচ্চাদের মতো মাথা নাড়ল। মুহূর্তেই ভ্রু কুঁচকে এলো সাদাফের। শুভ্রতার মাথা দোলানো দেখে শুভ্রতার গাল টেনে দেওয়ার মতো অবিশ্বাস্যকর চিন্তা মাথায় আসছে তার। সাদাফ খাবারের প্যাকেটটা দ্রুত শুভ্রতার হাতে ধরিয়ে দিয়ে নিজের ঘরে ফিরে এলো। এমন অদ্ভুত অদ্ভুত চিন্তায় দিনকে দিন কেমন অতিষ্ঠ হয়ে উঠছে সে। সবকিছু কেমন যেন গোলমেলে আর উল্টো হচ্ছে। শুভ্রতাকে না ভাবতে চাইলেও আরো বেশি করে ভাবছে। শুভ্রতার কাছে না আসতে চাইলেও আরো কাছাকাছি আসছে।
সাদাফের মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি যেন নিজের সর্বস্ব দিয়ে শুভ্রতার দিকে ঠেলে দিচ্ছে তাকে। শুভ্রতার মায়ে জোড়াতে বাধ্য করছে। যে মেয়েটাকে প্রথম দেখাই কোনো অনুভূতিই জাগেনি সেই মেয়েটিকেই দিনকে দিন অসম্ভব রূপবতী মনে হচ্ছে। তবে কি এটা প্রকৃতির কোনো ষড়যন্ত্র? গভীর ঘুমের মাঝেও হালকা মৃদু ডাক কানে আসছে সুব্রতার। মনে হচ্ছে কেউ তাকে ডাকছে। ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে আবারও নতুন উদ্যমে ডেকে চলেছে। আচ্ছা, সুব্রতা কি স্বপ্ন দেখছে? ঘুমের মাঝেই এসব আকাশ পাতাল চিন্তা করে চোখ মেলে তাকালো সুব্রতা। হঠাৎ ঘুম ভেঙে নিজের অবস্থানটা ঠিক বুঝতে পারল না সে। রুমের ছাদ, দেয়াল, বিছানা সবই যেন অপরিচিত। সুব্রতা কপাল কুঁচকে উঠে বসল। দরজার বাইরে করাঘাতের সাথে সাথে সাদাফের কণ্ঠ কানে আসতেই নিজের অবস্থানটা চট করে মাথায় খেলে গেল তার। এটা তো রেস্ট হাউজের রুম। সুব্রতা দ্রুত পায়ে বিছানা থেকে নেমে দরজা খুলল। সাদাফ ক্লান্ত ভঙ্গিতে তাকিয়ে বলল, থ্যাঙ্ক গড দরজাটা খুলেছেন। প্রায় আধা ঘন্টা ধরে ডাকছি। কারো ঘুম এতটা গভীর হতে পারে তা আমার চিন্তারও বাইরে ছিল। আমি আরো ভাবছিলাম কি না কি হয়ে গিয়েছে আপনার। সুব্রতা অপ্রস্তুত ভঙ্গিতে হাসল। মুখ কাচুমাচু করে বলল, সরি, আসলে কাল একটু টায়ার্ড ছিলাম তো তাই। হুম, বুঝতে পারছি। জলদি তৈরি হয় নিন। প্রায় 6:30 বাজতে চলল। শুকনো খাবার খেয়েই রওনা হতে হবে আমাদের। রাতে যে বৃষ্টি হলো এরপর পাহাড়ের গা যে কতটা পিচ্ছিল হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি আর মেম্প্রে দুজনেই অভ্যস্ত কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে যাবে। ধীরে ধীরে এগোতে হবে বলে সময়ও বেশি লাগবে। সো, তাড়াতাড়ি তৈরি হন। শুভ্রতা অবাক হয়ে বলল, রাতে বৃষ্টি কখন হলো? সাদাফ হেসে ফেলে বলল, আপনি তো সন্ধ্যা থেকেই ঘুমোচ্ছেন। বৃষ্টির সন্ধান কোথায় পাবেন? এত ঘুমন কি করে বলুন তো? শুভ্রতা লাজুক হেসে মাথাটা হালকা নিচু করে আবারও সাদাফের দিকে তাকালো। সাথে সাথেই চোখ দুটো যেন আটকে গেল তার। হালকা নীল শার্টে খুবই স্নিগ্ধ লাগছে সাদাফকে। হয়তো সকালের মলিন আলোর জন্যই এই স্নিগ্ধতা। তবুও কেন জানি সাদাফ থেকে চোখ সরাতে পারল না সুব্রতা। সাদাফের বলা সব কথায় তার কানের আশপাশ থেকেই ঘুরে যেতে লাগলো। ব্রেন পর্যন্ত পৌঁছালো না। এক পর্যায়ে সাদাফের তীক্ষ্ণ ডাকে ঘোর থেকে বেরিয়ে সচেতন চোখে তাকালো সে। সাদাফ কপাল কুঁচকে বলল, আপনি ঠিক আছেন সুব্রতা? কি দেখছেন? সুব্রতা একটা ঢোক গিলল। নিজের এমন নির্লজ্জ কাজে লজ্জায় লাল হয়ে উঠল সে। সাদাফের কথার কোনো উত্তর না দিয়েই ঠাস করে দরজাটা লাগিয়ে দিল সে। সাদাফ সুব্রতার এমন বিহেভিয়ারে বেশ অবাকই হলো। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের রুমের দিকে পা বাড়ালো। দরজা লাগিয়েই সারা রুমময় অস্থিরতা নিয়ে পায়চারি করতে লাগলো সুব্রতা। কিছুদিন যাবৎ নিজের সব কাজকর্মেই ভয়ঙ্কর রেগে যাচ্ছে সে। সাদাফের দিকে এমন বেহায়ার মতো তাকিয়ে থাকা নিয়েও ভীষণ রাগ লাগছে তার। কি দরকার ছিল ওভাবে তাকিয়ে থাকার? সাদাফ নিশ্চয় খুব বাজে মেয়ে ভাবছে তাকে। আর তাকিয়ে যখন ফেলেছিলই তখন যুক্তিসঙ্গত কিছু না বলে দরজাটা কেন লাগিয়ে দিতে হলো? এখন নিশ্চয় বাজে মেয়ের সাথে সাথে বেয়াদব ভাবা হচ্ছে তাকে। শুভ্রতার নিজের মাথার চুল নিজেরই টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। সেই প্রথম থেকে কারণে অকারণে সাদাফের সামনেই হেনস্থা হতে হচ্ছে তাকে। সাদাফ নিশ্চয় তাকে আত্মমর্যাদাহীন মেয়ে ভাবছে। কথাগুলো ভাবতেই মনটা বিষিয়ে এলো শুভ্রতার। অদ্ভুত এক অনুভূতি, আত্মসম্মানবোধ এসবের টানাপোড়েনে মন নামক বস্তুটা যেন রক্তাক্ত হয়ে চলেছে তার। ভীষণ ভীষণ রাগ লাগছে আবার কষ্ট হচ্ছে। সাদাফের কলার ধরে নিজের খুব কাছে টেনে এনে বলতে ইচ্ছে করছে, কেন এত জ্বালাচ্ছেন আমায়? আমি যে জ্বলে পুড়ে যাচ্ছি সেদিকে একটাবারও দৃষ্টি পড়ছে না কেন আপনার? কেন? পাহাড়ি জীবন যেমন অদ্ভুত ঠিক তেমনি অদ্ভুত পাহাড়ি রীতি। এই মেঘ এই বৃষ্টি, বাক্যটা যেন বিশেষ করে পাহাড়ি জনপদের জন্যই সৃষ্টি। ঋতু হিসেবে বসন্তকাল হলেও রাত থেকেই চলছে তুমুল বর্ষণ। সকাল দিকে আকাশ পরিষ্কার দেখে শেরকোর পাড়ার পথে হাঁটা দিয়েছিল সাদাফ শুভ্রতা কিন্তু যাত্রাপথের 2 ঘন্টার মাথায় আবারও শুরু হলো বৃষ্টি। চারদিক অন্ধকার করা বৃষ্টি। 2 ঘন্টা একটানা হেঁটে অনেকটাই হাঁপিয়ে উঠেছিল শুভ্রতা। আঁকাবাঁকা বন্ধুর পথ পেরিয়ে মাত্রই জঙ্গলা মতন জায়গায় পৌঁছেছিল তারা।
এর মধ্যেই বৃষ্টিকন্যা পরম আমোদে মেতে উঠল গাছের সবুজ পাতায় আর নির্বাক গাছগুলোর ডালপালায়। মেম্প্রে পাহাড়ি যুবক হওয়ায় জায়গাটার খুঁটিনাটি সমস্তই যেন নখদর্পণে তার। তাছাড়া একাধিকবার আসার ফলে সাদাফের কাছেও অতি পরিচিত হয়ে উঠেছে এই পথঘাট। তাই বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই ৫-১০ মিনিটের মাথায় একটা গুহা মতন জায়গা খোঁজ করে এই অযাচিত বৃষ্টি বিলাস থেকে রক্ষা পেল তারা। কিন্তু ততক্ষণে শরীরের অধিকাংশই ভিজে টইটুম্বুর। সাদাফ মেম্প্রে যখন ভেজা চুল আর শার্ট ছাড়তে ব্যস্ত, ঠিক তখনই সুব্রতা ব্যস্ত এই বন্য সৌন্দর্যে। এর আগে কখনো পাহাড়ি বৃষ্টি দেখার সৌভাগ্য হয়নি তার। চারদিকে ভেজা পাহাড়ি মাটির তীব্র গন্ধ, পাতায় পাতায় বৃষ্টির অদ্ভুত রিমঝিম শব্দ। কোথাও কোথাও পাহাড়ের গা বেয়ে মৃদুমন্দ গতিতে নেমে আসছে বৃষ্টির পানি। অনেকটা ছোটখাটো ঝিরির মতো দেখাচ্ছে তাদের। সুব্রতার এই ঘোরের মাঝেই কথা বলে উঠল সাদাফ। ডেটলের কৌটো এগিয়ে দিয়ে বলল, এটা শরীরে মেখে নিন সুব্রতা। হাত পা, ঘাড় যে যে জায়গা বেরিয়ে আছে সে সব জায়গাগুলোতে মেখে নিন। সুব্রতা অবাক হয়ে বলল, কেন? সাদাফ ব্যাগের জিপার লাগাতে লাগাতে বলল, জোকের জন্য। এতক্ষণ তো শুকনো ছিল রাস্তা, তাই জোক নিয়ে ততটা চিন্তা করতে হয়নি। কিন্তু বৃষ্টি হওয়ার ফলে পথ ঘাট ভিজে উঠেছে। আর আমাদের রাস্তাটাও পাল্টে গিয়েছে। আমরা যেহেতু এখন পাহাড়ি পথে এগোবো, তাই জোকের প্রাদুর্ভাব বাড়বে। তাছাড়া জুমের ফসলও তোলা হয়ে গিয়েছে, এখন জোক সংক্রান্ত ঝামেলাটা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছাবে। সাদাফের কথার মাঝেই কথা বলে উঠল সুব্রতা। ভ্রু কুঁচকে বলল, কিন্তু জোকের সাথে ডেটলের কি সম্পর্ক? সুব্রতার এত এত প্রশ্নে মৃদু হাসল সাদাফ। ব্যাকপ্যাকটা কাঁধে উঠাতে উঠাতে বলল, জোক তামাক আর ডেটলের গন্ধ সহ্য করতে পারে না সুব্রতা। গায়ে ডেটল মাখা হলে জোক অপেক্ষাকৃত কম ধরে। আমরা যখন নিয়মিত ট্রেকিংয়ে যেতাম তখন কাপড়, মোজা সবকিছু তামাক গোলা পানিতে ভিজিয়ে শুকিয়ে নিতাম। এটা হঠাৎ ট্রেকিং বলে তেমন কোনো প্রস্তুতি নিতে পারিনি। সুব্রতা সাদাফের দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে শরীরে ডেটল মাখিয়ে নিল। ডেটলের কৌটোটা ফেরত দিয়ে কিছু বলতে যাবে তার আগেই গুহা মতন মুখ থেকে বেরিয়ে গেল সাদাফ। তারা দেওয়া স্বরে বলল, বৃষ্টি থেমে গেছে, জলদি চলুন। এমনিতেই পাহাড়ের গা পিচ্ছিল, দেরি করা চলবে না। সাদাফের পিছু পিছু মেম্প্রেও বেরিয়ে গেলে ব্যাগটা কাঁধে নিয়ে কোন রকম দৌড়ে পিছু নিল সুব্রতা। এতক্ষণ রাস্তায় হেঁটে আসায় ব্যাপারটা যতটা সহজ মনে হয়েছে, পাহাড় নামতে গিয়ে ততটাই কঠিন লাগতে লাগলো সুব্রতার। সাদাফ সাবধানী হাতে সুব্রতাকে ধরে রাখলেও প্রায় প্রায়ই পা পিছলে যাচ্ছে তার। সুব্রতা এক হাতে সাদাফের হাত আর অন্য হাত বিভিন্ন বনুগাছ ধরে ধরে নিচে নেমে এলো। একটা পাহাড় নেমেই হাঁপিয়ে উঠে বলল, আর কত? সাদাফ আর চোখে তাকালো। মেম্প্রে হেসে বলল, আরো 4 ঘন্টার মতো পথ হাঁটতে হবে আপু। তার মধ্যে ছোটবড় 810টা পাহাড় উঠতে নামতে হবে। কেবল তো যাত্রা শুরু। মেম্প্রের কথায় চোখ বড় বড় করে তাকালো সুব্রতা। এরকম আরো 810টা পাহাড় কিভাবে সম্ভব? পাহাড়ের গা শুকনো থাকলে যায় একটু সাহস করত সে, কিন্তু ভেজা পাহাড় যে কতটা পিচ্ছিল হতে পারে তা আজ বুঝার পর সেই সাহসটাও যেন লোপ পাচ্ছে ধীরে ধীরে। সাদাফ লম্বা লম্বা পা ফেলে হাঁটতে হাঁটতে বলল, দাঁড়িয়ে কথা বলবেন না সুব্রতা। যতটা পারেন দ্রুত হাঁটতে হাঁটতে কথা বলুন। পাহাড়ের এই ছোট ছোট গাছপালার পাতায় পাতায় যোগ থাকে। তাদের থেকে গরম বা উত্তপ্ত রক্তের সন্ধান পেলেই ঝাঁকেও ঝাঁকেও আক্রমণ চালায়। সাদাফের কথাটা তেমন একটা গুরুত্ব না দিয়ে অবহেলার সুরে বলল সুব্রতা, ধুর, এভাবেও যোগ ধরে নাকি? আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। সাদাফ হেসে ফেলল। লম্বা পা ফেলে হাঁটতে হাঁটতেই বলল, তার মানে আপনি ভয় পাচ্ছেন সুব্রতা? সুব্রতা ভ্রু বাঁকিয়ে বলল, মোটেও না। যোগ কি ভয় পাওয়ার মতো কোনো জিনিস হলো? আমি আপনার মতো ভীতু নই। সুব্রতার কথায় মেম্প্রেও দাঁত বের করে হাসল। সাদাফের দিকে তাকিয়ে বলল, সাদাফ দাদা, আপুকে ওই রেমাক্রির গল্পটা বলুন না। সাদাফ মৃদু হাসল। সুব্রতা দুজনের দিকেই একবার কপাল কুঁচকে তাকিয়ে বলল, এই, আপনারা হাসছেন কেন? রেমাক্রির কি গল্প? সাদাফ বিদ্রূপ করে বলল, আপনি ভয় পেতে পারেন সুব্রতা। মেয়েরা একটু বেশিই ভীতু হয় কিনা? সুব্রতা চেতে উঠে বলল, বললাম না, আমি ভয় পাই না। বলুন কি বলতে চান?
শুভ্রতাকে রাগতে দেখে বেশ মজা পেল সাদাফ। আরও একটু রাগিয়ে দিতে বলল, আমি তো কিছু বলতে চাইছি না, তবে আপনি যদি শুনতে চান তাহলে ভিন্ন কথা। শুভ্রতা নাক ফুলিয়ে বলল, বেশ, আমিই শুনতে চাই, বলুন। শুভ্রতার রাগে টকটকে মুখটা একবার আর চোখে দেখে নিয়ে বলে উঠল সাদাফ, প্রায় 2 বছর আগের কথা, আমি আর আমার ফ্রেন্ড আদিব প্রায় মাসখানেক ধরে বাগতলাই থেকে শুরু করে রেমাক্রির আপার স্ট্রিমের সবগুলো ঝিরিতে অনুসন্ধানী অভিযান চালাচ্ছিলাম। তখন যদিও বর্ষাকাল ছিল, কিন্তু যোগজনিত সমস্যায় এতটাই কাহিল হয়েছিলাম যে বলার মতো নয়। একদিন আমরা রেমাক্রি খাল হয়ে শিলপি পাড়া থেকে নেমে আসা ঝিরি ধরে সেটার আপস্ট্রিমে ট্রেক করছিলাম। বিকেল দিকে হঠাৎই শুরু হলো ঝুম বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই ঝিরির পানি অপেক্ষাকৃত বেড়ে গেল। হরকাবানের আশঙ্কায় আমরা ঝিরি ছেড়ে পাশের পাহাড়ে উঠে গেলাম এবং বাধ্য হয়েই ব্যাকট্রেক করে পাড়ার দিকে ফিরতে হলো। দুর্ভাগ্যবশত আমরা পাহাড়ি জুমের উপর দিয়ে হাঁটছিলাম। আর আমাদের দুর্ভাগ্যটা যোগদের জন্য সৌভাগ্য হয়ে দাঁড়ালো। দুটো পায়ে মুহূর্তেই জোকের বহর পড়ল। যোগ ছাড়াতে নিচু হতেই ঘাড়ে এসেও আক্রমণ চালালো। আদিব না দাঁড়িয়ে দৌড়াতে দৌড়াতে বলল, সাদাফ ছুট, থামিস না। এমনিতেই বৃষ্টিতে ভেজা ছিল পাহাড়, তার ওপর ঝোপঝাড়। 2-1 পা দৌড়িয়েই উল্টো পড়ছিলাম তো আবারও দৌড়াচ্ছিলাম। আধা ঘন্টা চলার পর একটা ফাঁকা জায়গায় থেমে যোগ ছাড়াতে বসে রীতিমতো বিস্মিত হলাম আমরা। পায়ের যোগ ছাড়িয়ে শার্ট খোলার পর দেখা গেল পিঠেও সখানে যোগ। এত যোগ ছাড়ানো সম্ভব নয় বলে চাকু দিয়ে চেঁচে ফেলতে হয়েছে সেই যোগ। তা সাদাফ মাঝ পথে থামিয়ে দিয়েই বলে উঠল শুভ্রতা, আর শুনবো না আমি। থামুন প্লিজ। সাদাফ দুষ্টুমি করে বলল, ভয় পাচ্ছেন? শুভ্রতা জোর গলায় বলল, একদম না। পাশ থেকে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠল মেম্প্রে। আদিব দাদার প্যান্টের নিচেও ঢুকে গিয়েছিল না সাদাফ দাদা। সাদাফ জবাব না দিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল। শুভ্রতা ভয় ভয় নিজের জামাকাপড় ঝাড়তে লাগলো। এই যোগকথন শোনার পর থেকে সারা গায়ে কেমন সুরসুরি লাগছে তার। বারবার মনে হচ্ছে এই বুঝি জামার নিচে ঢুকে গেল সব যোগ। অফ, কি যন্ত্রণা! বোর্ডিং পাড়া পর্যন্ত বিনা বাধায় পৌঁছে গেলেও বিপত্তি বাজল বোর্ডিং পাড়া পেরোনোর পর। পাহাড়ের সংখ্যা, উচ্চতা, খাদ এবং যোগ সবই যেন বাড়তে লাগলো এবার। প্রায় 400 ফিট খাড়া পাহাড় তাদের নামতে হলো শুধুমাত্র চিকন খাঁজ কাটা খেজুর গাছের ধাপ বেয়ে। শুভ্রতার এমনিতে উচ্চতা ভীতি না থাকলেও নিচে নামতে বেশ বেগ পেতে হলো। এই সরু পথে সাদাফের পক্ষে শুভ্রতাকে ধরে রাখা সম্ভব নয়। তার উপর গাছের পাশে বাঁধা বাঁশে দেখা গেল জোকের বহর। সারি সারি জোকের ওপর হাত রেখেই কোনো রকম পার হতে হলো জায়গাটুকু। সাদাফ শুভ্রতাকে সবার পেছনে দেওয়ায় অপেক্ষাকৃত কম আক্রমণের শিকার হলো সে, কিন্তু ওটুকুই শুভ্রতার জন্য ভয়ানক ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। সাদাফ ওর হাত থেকে যোগ ছাড়িয়ে দিয়ে খুব যত্ন করে জায়গাটা পরিষ্কার করে অলিভ অয়েল লাগিয়ে দিল। শুভ্রতা ব্যথা ভুলে চোখ বড় বড় করে বলল, আপনি অলিভ অয়েল নিয়ে ঘুরেন নাকি? সাদাফ শীতল গলায় বলল, অলিভ অয়েল দিলে যোকে কামড়ানো স্থানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে। এবার জলদি চলুন, আরও প্রায় 1 ঘন্টার মতো হাঁটতে হবে আমাদের। সাদাফ যাওয়ার কথা বলতেই উৎসাহ নিয়ে উঠে দাঁড়ালো শুভ্রতা। এতক্ষণ এত কষ্টের পর এখন ব্যাপারটাকে দারুণভাবে এনজয় করছে সে। খাড়া পিচ্ছিল পাহাড়ে ওঠানামাই দারুণ আকর্ষণ খুঁজে পাচ্ছে সে। আরও প্রায় 1-1.5 ঘন্টা হাঁটার পর শেরকোরপাড়া এসে পৌঁছালো তারা। পাড়ায় পা রাখতেই শুভ্রতার চোখে মুখে এভারেস্ট জয়ের মতো আনন্দ খেলে গেল। খুশিতে লাফিয়ে উঠে সাদাফের ডান হাতটা শক্ত করে চেপে ধরল সে। নিজের হাতে শুভ্রতার স্পর্শ পেয়ে পাশ ফিরে তাকালো সাদাফ। শুভ্রতার চোখমুখে রাজ্যজয়ের আনন্দে দেখে তার ঠোঁটেও ফুটল হাসি। শুভ্রতার মুগ্ধ চোখ জোড়াকে এভাবেই বারবার মুগ্ধ করে তোলার ভয়ানক ইচ্ছে জাগল তার। মনে হতে লাগলো তার পাশে দাঁড়ানো আশ্চর্য মুগ্ধতা ভরা তরুণীটি শুধুই তার, যাকে নিয়ে পৃথিবীর গহীন থেকে গহীনে হারিয়ে যেতেও বাধা নেই, একটুও না। সাদাফরা শেরকোর পাড়া পৌঁছানোর পরপরই আবারও শুরু হয়েছে ঝুম বৃষ্টি। মেম্প্রেদের বাঁশের চাঙার ঘরের বারান্দার দিকে দাঁড়িয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছে সাদাফ। এটা তো বর্ষাকাল নয়, তাহলে কেন এত বৃষ্টি পুরো পাহাড় জুড়ে? এই বৃষ্টিরা কি তবে শুধু তাদেরই জন্য? তাদের নয়, শুধু এবং শুধুই শুভ্রতার জন্য।
শুভ্রতাকে আজকাল বৃষ্টি বলে বোধ হয় সাদাফের। যে বৃষ্টিতে গা ভেজালেই মনে প্রেম জাগে, চোখ জুড়ে ভর করে হাজারো অনুভূতির মেলা। আজ সারাটা পথ শুভ্রতাকে খুব করে খেয়াল করেছে সাদাফ। সাদাফ ভেবেছিল এতটা পথ আসতে গিয়ে শুভ্রতা ভেঙে পড়বে, ন্যাকা স্বরে কাঁদবে, নাক ছিটকাবে। কিন্তু সাদাফের ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে শুভ্রতা। তার জীবনের প্রথম ট্র্যাকিং এসে হাঁপিয়েছে ঠিক, কিন্তু ধৈর্য হারায়নি। একটাবারও অভিযোগ তুলেনি। সাদাফদের সহযাত্রী হয়ে অভিযোগহীন পায়ে হেঁটেছে ঘন্টার পর ঘন্টা। আজ এই বন্য পাহাড়ি জনপদে এসে কেন জানি বৃষ্টির ডাকে সাড়া দিতে মন চাইছে তার। শুভ্রতাকে একদমই নিজের করে পেতে ইচ্ছে করছে। শুভ্রতা তার স্ত্রী হওয়া সত্ত্বেও যে দূরত্ব, সেই দূরত্বটাকে পাহাড়ি বৃষ্টির সাথে ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। কিন্তু তাই কি হয়? মুরং জাতির বাস মূলত বোর্ডিং পাড়াতে হলেও শেরকোর পাড়াতেও তাদের অস্তিত্ব চোখে পড়ার মতো। মুরংরা অন্যান্য পাহাড়ি আদিবাসী থেকে খানিকটা ভিন্ন এবং বন্য। এ যুগে এসেও তাদের অধিকাংশই বাংলা ভাষা বুঝে না। শুধু বাংলা নয়, অন্য কোনো আদিবাসীদের ভাষাও তারা বুঝে না। এমন এক বন্য জাতির সন্তান হয়েও ম্যাম্প্রে কিভাবে স্পষ্ট বাংলায় কথা বলে তা শুভ্রতার কাছে আস্ত এক রহস্য। মেম্প্রেদের টং বাড়ির বারান্দার এক কোণে বাঁশের চাটাইয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্রতা। রক্তিম সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। কিছুক্ষণের মাঝেই পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ার আমোদ যেন তার পুরো শরীর জুড়ে। শেষ বিকেলের সূর্যের মতোই আমোদিত শেরকোর পাড়ার চারপাশ। পাড়ায় পৌঁছে ফ্রেশ হয়েই ঘুমের রাজ্যে হারিয়েছিল শুভ্রতা। তাই এই শেষ বিকালে ঘুম ভেঙে পাড়া জুড়ে উৎসবের আমেজ দেখে বেশ খানিকটা অবাকই হলো সে। ছবির মতো এই পাহাড়ি পাড়ায় বিশাল এক মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চ সাজানো হয়েছে বাঁশের ছিলকা দিয়ে তৈরি রংবেরঙের ফুল দিয়ে। মঞ্চের ঠিক নিচে বাঁশ দিয়ে একটা ঘের তৈরি করা হয়েছে। আর সেই ঘেরের মাঝে বাঁধা হয়েছে দুটো গরু। পাহাড়ি মেয়েরা ছোট ছোট কাপড়ে নিজেদের মুড়িয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। কেউ কেউ গলায় বাহারি মালা, কানে খোপায় ফুল আর কাঠের চিরুনি লাগিয়েছে। কোমরে পাহাড়ি বিছাও ঝুলতে দেখা যাচ্ছে মাঝে মাঝেই। পায়ে রূপার এক ধরনের মোটা অলংকার পড়েছে। শুভ্রতার কাছে সবকিছুই ভীষণ নতুন। বিশেষ করে পাহাড়ি ছেলেদের অদ্ভুত সাজে রীতিমতো বিস্মিত সে। শুভ্রতার মনোযোগী দৃষ্টির মাঝেই পাশে এসে দাঁড়ালো সাদাফ। হালকা কেশে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে বলল, এত মনোযোগ দিয়ে কি দেখছেন? শুভ্রতা ক্ষণিকের জন্য দৃষ্টি ফিরিয়ে আবারও সামনের দিকে তাকালো। বিস্মিত গলায় বলল, এখানে এসব কি হচ্ছে? সাদাফ বাঁশের চাটাই দিয়ে বানানো বেদিতে হাত রেখে মৃদু হাসল। সামনের দিকে তাকিয়ে বলল, এটা মুরংদের একটা বিশেষ উৎসব। অনেকটা আমাদের নবান্নের মতো। আমন ধান ঘরে ওঠার পর আমরা যেমন নবান্ন উৎসব করি, ঠিক তেমনি জুম চাষ ঘরে ওঠার পর ওরা এই উৎসবটি করে। তবে নামটা ভিন্ন। ওদের এই উৎসবের নাম হলো ছিয়াকৃতপ্লাট। সাদাফের কথায় ভ্রু কুঁচকে তাকালো শুভ্রতা। চোখ মুখ কুঁচকে বলল, ছয়াকৃত কি? ছয়াকৃত নয়, ছিয়াকৃত প্লাট। শুভ্রতা ঠোঁট উল্টে বলল, কি উদ্ভট নাম। সাদাফ হেসে ফেলল। শেষ বিকেলের নরম আলোটা তার চোখে মুখে ল্যাপটে থাকায় খুবই চমৎকার দেখালো সেই হাসি। ঠোঁটে হাসি ঝুলিয়েই ব্যাখ্যা করার মতো ভাব নিয়ে বলে উঠল সাদাফ, তা একটু উদ্ভট বটে, তবে খুব একটাও খারাপ নয়। ছিয়াকৃত প্লাটের বাংলা অর্থ হল গোহত্যা উৎসব। মুরং সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এটি। গো মানে তো গরু, তাই না? তার মানে গরু হত্যা। আচ্ছা, ওই গরু দুটোকে মেরে ফেলবে এরা? সাদাফ মাথা নাড়ল। সাথে সাথেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল শুভ্রতার। হঠাৎ করেই গরু দুটোর জন্য ভীষণ মায়া লাগতে লাগলো তার। কালো গরু দুটোর মাঝে একটা নিতান্তই বাচ্চা। বাচ্চা গরুটার বড় বড় চোখ দুটো ভরা যেন একরাশ অসহায়ত্ব আর ভয়। বাঁশের খাঁচায় বন্ধি থেকে একটু সাহায্য আর দয়ার জন্যই যেন হাঁসফাঁস করছে সে। শুভ্রতার উদাসীনতার কারণটা সাদাফ বুঝতে পারল কি না বুঝা গেল না। ছোট্ট একটা নিঃশ্বাস টেনে নিয়ে বলল, মূলত এই গরু দুটোকে কেন্দ্র করেই তাদের অনুষ্ঠান। যুগের পর যুগ এভাবেই গোহত্যা করে আসছে ওরা। বর্ষা দিয়ে গুতিয়ে গরুকে মেরে গরুর জিহ্বার প্রথম অংশটুকু কেটে মঞ্চের উপরে ঝুলিয়ে রাখাই তাদের রীতি। শুভ্রতা যেন আঁতকে উঠল। অবিশ্বাস্য দৃষ্টি নিক্ষেপ করে বলল, এতটা ভয়াবহ ভাবে কেন মারে ওরা?
এটা কেমন রীতি? সাদাফ শুভ্রতার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে তীব্র কষ্টের গাঢ় কালো ছাপ। সাদাফ সেই ভয়ার্ত চোখজোড়ায় চোখ রেখে শুভ্রতাকে বুঝতে চেষ্টা করল। খানিক বাদে চোখ সরিয়ে নিয়ে বলল, মুরংদের ধারণা শত শত বছর আগে তাদের দেবতা কলা পাতায় ধর্মগ্রন্থ লিখে গরুর পিঠে করে স্বর্গ থেকে পৃথিবীতে মুরংদের কাছে পাঠিয়েছিল। সাথে ছিল পরিধান করার মতো কাপড়। কিন্তু মুরংদের পর্যন্ত পৌঁছানোর আগেই পথিমধ্যে প্রচণ্ড ক্ষুধায় সেসব পাতা আর কাপড় খেয়ে ফেলে গরু। যার ফলে মুরংদের কোনো ধর্মগ্রন্থ নেই এবং পরার মতো কাপড়ও সীমিত। দেখছেন না, মেয়েরা কত অল্প কাপড় পরেছে আর ছেলেদের শরীরেও কাপড়ের স্বল্পতা। শুভ্রতা মঞ্চের আশপাশে ঘুরে বেড়ানো মুরংদের দিকে স্থির দৃষ্টি রেখে মাথা নাড়ল। সাদাফ মৃদু হেসে বলল, মুরংদের ধারণা তাদের এই অভাব অনটনের জন্য দায়ী একমাত্র গরু। তাই প্রতিবছর বিশাল আয়োজন করে গরুকে শাস্তি দিয়ে গরুর জিহ্বা কেটে নেয় তারা। সাদাফ শুভ্রতার কথার মাঝেই সন্ধ্যা নামল পাহাড়ে। মঞ্চের আশেপাশে জ্বলে উঠল অসংখ্য মশাল। পাহাড়ি তরুণ তরুণীরা নেমে এলো নাচের সাজে। প্রতিটি ছেলের হাতে লম্বা বাঁশের চুঙ্গার মতো জিনিস দেখে দ্রুত প্রশ্ন করল শুভ্রতা, আচ্ছা, ওগুলো কি? সাদাফ নিরলসভাবে জবাব দিল, ওগুলো হলো প্লুম। পাহাড়িদের বানানো নিজস্ব বাদ্যযন্ত্র। অনেকটা আমাদের বাঁশির মতো কাজ করে এই প্লুম। শুভ্রতা জবাব দেওয়ার আগেই তুমুল শব্দে বেজে উঠল এই প্লুম। তার সাথে সাথে নাচে মত্ত হলো তরুণ তরুণী সহ সবাই। নাচ শুরু হতেই বেশ উৎসাহ নিয়ে নড়েচড়ে দাঁড়ালো শুভ্রতা। ওদের নাচের ঢংটা বেশ পছন্দ হলো তার। মেয়েরা হাত ধরাধরি করে তাল মিলিয়ে পিছিয়ে যাচ্ছে। আর তাদের সামনে সামনে প্লুম বাজিয়ে এগিয়ে আসছে ছেলেরা। ছেলেমেয়েরা মুখোমুখি এগিয়ে পিছিয়েই প্রদক্ষিণ করছে বাঁশের মঞ্চ। সেই সাথে ধীর পায়ে প্রদক্ষিণ করছে মুরং বৃদ্ধ বৃদ্ধারাও। ওদের নাচ আর বাদ্যের তালে তালে খুশি হয়ে বলে উঠল শুভ্রতা, বাহ, দারুণ তো। সাদাফ মৃদু হাসল। অন্ধকারে ঢাকা পাহাড়ি রাতে মশালের লালটে আলোয় মুগ্ধতম রমণীকে দেখতে ব্যস্ত সে। মশালের কম্পিত আলোগুলো শুভ্রতার চোখে মুখে পড়ায় অদ্ভুত এক মায়া ভর করেছে তার ঠোঁটে। শুভ্রতার মৃদু হাসিতে আগুনের শিখাগুলোও যেন কেঁপে কেঁপে হেসে উঠছে বরংবার। শুভ্রতাকে এখন আগুনের কম্পিত শিখা বলেই বোধ হচ্ছে সাদাফের। যে শিখা শুধু পুড়িয়ে শেষ করে দেয় বিন্দু বিন্দু অনুভূতিগুলো। রাত বাড়ার সাথে সাথেই প্লুম আর নাচের তেজ বাড়ল। তার সাথে বাড়ল আদিবাসীদের ভিড়। সাদাফ শুভ্রতা আরও একটু সরে গিয়ে ফাঁকা স্থান দেখে দাঁড়ালো। মঞ্চের দিকে চোখ রেখেই হঠাৎই প্রশ্ন করল শুভ্রতা, আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে? শুভ্রতার হঠাৎ এমন প্রশ্নে ভ্রু বাঁকিয়ে তাকালো সাদাফ। স্বাভাবিক কণ্ঠে বলল, মা। একজন প্রিয়ের কথা বলতে হলে মা, নয়তো পুরো ফ্যামিলি। শুভ্রতা মৃদু হেসে বলল, কে কে আছে আপনার পরিবারে? মা, বাবা, দুটো বড় ভাই, দুজন ভাবি আর একটা ছোট বোন। শুভ্রতা এবার নড়েচড়ে দাঁড়ালো। বনিতা করে বলল, আর কেউ নেই? সাদাফ কপাল কুঁচকে বলল, আর কেউ বলতে? শুভ্রতা আমতা আমতা করে বলল, না, মানে থাকে না, চাচা চাচি, দাদা দাদি হেন তেন। সাদাফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। শুভ্রতা কি জানতে চাইছে বুঝতে পেরে মুখ টিপে হাসল। গম্ভীর মুখে বলল, ও আচ্ছা, না নেই। চাচা চাচি হেন তেন নেই। শুভ্রতা নিচের ঠোঁট কামড়ে বলল, আর কেউ নেই? না মানে প্রিয় কেউ? সাদাফ নিজের হাসি আটকে রাখার প্রাণপণ চেষ্টা করে বলল, বললাম তো, প্রিয় হলো মা। শুভ্রতা এবার বিরক্তি নিয়ে তাকালো। এই মুহূর্তে সাদাফের চুলগুলো টেনে ধরে বলতে ইচ্ছে করছে, আপনি একটা গবেট। নিজের বিরক্তি দমন করে পাশ ফিরে তাকাতেই হঠাৎ মনে পড়েছি ভাব নিয়ে বলে উঠল সাদাফ, ওহ, একটা বউ আছে। বউ আছে, কথাটা শুনেই চোখ বড় বড় করে তাকালো শুভ্রতা। সাদাফের গার্লফ্রেন্ড আছে কিনা জানার জন্য এত জিজ্ঞাসাবাদ করার পর আস্ত একটা বউ বেরিয়ে আসবে কল্পনাও করেনি সে। মনে মনে দোয়া দুরুদ পড়ে অনেকটা কাদো কাদো ভাব নিয়ে সাদাফের দিকে তাকালো। শুভ্রতাকে মুখ কালো করতে দেখে বেশ মজা পেল সাদাফ। অন্যদিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, সে পাশেই দাঁড়িয়ে আছে। এছাড়া আর কেউ নেই। সাদাফের কথাটা বুঝতে পেরেই হাঁফ ছেড়ে বাঁচল শুভ্রতা। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে লজ্জায় লাল হয়ে পেছনে ফিরে তাকালো সে। শুভ্রতার লজ্জা দেখে হেসে ফেলল সাদাফ।
নৃত্যার্ত তরুণীদের দিকে ভাবাবেগশূন্য চোখে তাকালো। কিছুক্ষণ পর পাশ থেকে সুব্রতাকে বিড়বিড় শুনে কপাল কুঁচকে তাকালো সে। সুব্রতা বাঁশের খুঁটিতে নখ খুঁটে খুঁটে বলছে, অর্পণ ঠিক বলে, সব পুরুষ মানুষ এক টাইপ। অসহ্যকর। সাদাফ কপালটা আরো একটু কুঁচকে নিয়ে বলল, আমায় কিছু বলছেন? সুব্রতা ফিরে তাকালো, জোরপূর্বক হাসি দিয়ে বলল, না, আপনাকে কিছু বলছি না। আসলে আমার একটা ফ্রেন্ড আছে অর্পণ। ও সব সময় বলে, সব পুরুষরা এক টাইপ। মেয়ে দেখলেই হুঁশ থাকে না টাইপ। ওই কথাটাই বিশ্লেষণ করছিলাম আর কি। কথাটা সত্য নাকি মিথ্যা? সাদাফ বাঁকা চোখে তাকিয়ে বলল, নিজে পুরুষ হয়ে পুরুষদের নিয়ে এমন কথা বলে আপনার ফ্রেন্ড? স্ট্রেঞ্জ। সুব্রতা অবাক হয়ে বলল, অর্পণ পুরুষ হবে কেন? ও তো একটা মেয়ে। আমার ফ্রেন্ড। ওর নাম অর্পি ফেরদৌসি। আমরা ফ্রেন্ডরা অর্পি নামটিকে একটু উল্টে পাল্টে বানিয়ে দিয়েছি অর্পণ। সাদাফ কিছুক্ষণ ভাবলেশহীনভাবে তাকিয়ে থেকে চোখ ঘুরিয়ে নিল। মৃদু গলায় বলল, আপনার কেন মনে হয় আমি মেয়ে দেখলে হুঁশ থাকে না টাইপ পুরুষ? সাদাফ যে সুব্রতার পয়েন্টটা ধরে ফেলবে বুঝতে পারেনি সুব্রতা। সাদাফের প্রশ্নে আর চোখে একবার তাকিয়ে অকপটে বলে ফেলল সে, আদিবাসী মেয়েদের দিকে এভাবে তাকিয়ে থাকলে যে কেউ তাই মনে করবে। তার উপর তাদের ড্রেসআপটাও খুব একটা প্রশংসনীয় নয়। সাদাফ ভ্রু কুঁচকালো। সে আদিবাসী মেয়েদের দিকে কখন তাকালো তা মনে করার চেষ্টা করছে সে। খানিকক্ষণ চুপ থেকে বলল, মেম্প্রে আপনার শোয়ার ব্যবস্থা করে রেখেছে। খাবার খেয়ে শুয়ে পড়ুন। কাল আমাদের ফেরার দিন। সকাল সকাল বেরুতে হবে। আর মনে করে পেইনকিলার খেয়ে নিবেন। আপনার ব্যাগের সাইডেই রেখে দিয়েছি। পা নিশ্চয় ব্যথা করছে খুব। সাদাফের কথা শুনেই পা ব্যথার কথা মনে পড়ল সুব্রতার। জীবনের প্রথম এতটা হেঁটেছে সে। হাত পা সবই যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার। কিন্তু সাদাফ কি করে বুঝল? এখনো তো এই ব্যাপারে কিছু বলেনি সে। কাল সারাদিন পাহাড়ি চড়াই উতরাই পাড়ি দেওয়ার পর বিছানায় গাইলাতেই গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল সুব্রতা। কিন্তু হাতে কারো ঝাঁকি পড়ায় নিমিষেই ঘুম ছুটে গেল তার। চোখ পিটপিট করে তাকিয়ে সাদাফের মুখটাই চোখে পড়ল প্রথম। সাদাফ ঠোঁট নেড়ে কিছু একটা বলছে। হঠাৎ ঘুম ভাঙায় সাদাফের কোনো কথায় কান পর্যন্ত পৌঁছাচ্ছে না তার। সুব্রতা একবার চোখ বন্ধ করে কপাল কুঁচকালো। কয়েক সেকেন্ড পর আবারও চোখ মেলে তাকালো সে। সাদাফের কণ্ঠটাও বেশ পরিষ্কার শোনাচ্ছে এবার। সুব্রতা, উঠুন, জলদি উঠুন। সুব্রতা চোখ পিটপিট করে চারপাশে তাকিয়ে বলল, কয়টা বাজে? মাত্রই তো ঘুমালাম। এখনই ডাকছেন কেন? সাদাফ হেসে বলল, মাত্র 6 ঘন্টা ধরে ঘুমোচ্ছেন। সে যাই হোক, এবার জলদি উঠুন তো। উঠুন। সুব্রতা ঠোঁট ফুলিয়ে উঠে বসল। ছুটি করে রাখা চুলের অধিকাংশই বেরিয়ে এসে পড়েছে তার মুখের দুপাশে। অগোছালো ঘুমু ঘুমু মুখে সুব্রতাকে ভীষণ আবেদনময়ী লাগছে সাদাফের কাছে। সাদাফ একবার তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে আবারও তাড়া দিল, জলদি উঠুন না রে বাবা। সুব্রতা আলসেমি ভরা পায়ে ঘুমে ঢুলতে ঢুলতে সাদাফের পেছনে পেছনে ঘর থেকে বেরিয়ে এলো। চারদিকটা ঘন কুয়াশায় ছেয়ে আছে। ঠিকঠাক সকাল না হওয়ায় চারপাশটা ঝাপসা শুভ্রতায় ঘেরা। শুভ্রতা চোখ পিটপিট করে এদিক ওদিক তাকাচ্ছে। সাদাফ শুভ্রতার হাত ধরে পাহাড়ের একদম পূর্বদিকের কোণায় গিয়ে দাঁড়ালো। শুভ্রতাকে উদ্দেশ্য করে আলতো গলায় বলল, নিচে তাকান সুব্রতা। সাদাফের কথা মতো নিচের দিকে তাকাতেই বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল সুব্রতা। উত্তেজনায় ঠোঁট দুটো আলাদা হয়ে গেল আপনা আপনি। তাদের থেকে এক হাত নিচেই শরতের মেঘের মতো পেজা পেজা সাদা মেঘে ভেসে বেড়াচ্ছে অবলীলায়। পাহাড়ের চূড়াগুলো ঢেকে আছে ঘন সাদা মেঘে। মাঝে মাঝে সাদা মেঘ ভেদ করে একটা দুটে সবুজ গাছ চোখে পড়ছে। এটা যেন এক অভিব্যক্তিহীন সৌন্দর্য। পাহাড়ের কোলে ভেসে বেড়ানো মেঘের ভেলা। বেলা নয় তো সমুদ্র। মেঘের সমুদ্র। এমন অযাচিত সৌন্দর্যে মাতাল হয়ে শরীর কাঁপতে লাগলো সুব্রতার। চোখ দুটো টলমল করে উঠল। কাপা কাপা গলায় কোন রকম বলল, মেঘ। ওগুলো মেঘ। মনে হচ্ছে নিচে আসতো একটা আকাশ। সাদাফ ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, শুধু ওগুলো নয়, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটাও মেঘের রাজ্য। মেঘকণারা আপনাকে ছুঁয়ে আছে সুব্রতা। সুব্রতা বিস্ময় অভিভূত হয়ে চারপাশে তাকালো। যেগুলোকে সে কুয়াশা ভেবেছিল সেগুলো আসলে কুয়াশা নয়, মেঘ। সুব্রতা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না।
খুব দ্রুত চোখ দুটো বন্ধ করে নিল সে। সাথে সাথেই চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। চোখ দুটো মেলে দুহাতে মুখ চেপে ধরে বলে উঠল সে, এত সুন্দর কেন প্রকৃতি? এতটা সুন্দর কেন হবে তারা? কেন? আমি পাগল হয়ে যাচ্ছি সাদাফ সাহেব। পাগল হয়ে যাচ্ছি। সাদাফ মৃদু হাসতে লাগল। মেঘে ঢাকা রূপকথার রাজ্যে অসম্ভব মায়াবতী এক তরুণী চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে। সাদাফের কাছে এই প্রকৃতির চেয়ে এই মেয়েটাকেই বেশি সুন্দর লাগছে। একদম রূপকথার মতো সুন্দর। শুভ্রতা আনন্দ দিশেহারা হয়ে হাত বাড়িয়ে মেঘ ছুঁয়ে দেখছে তো আবার বিস্ময় মুখ চেপে ধরছে। চোখ থেকে অনর্গল পানি পড়ছে তার। সাদাফ খানিকটা দূর থেকে এই দৃশ্যটা ভালো করে মনের মাঝে গেঁথে নিয়ে শুভ্রতার খানিকটা কাছাকাছি গিয়ে দাঁড়ালো। শুভ্রতা আকুতি মাখা চোখে তাকিয়ে বলল, এই মারাত্মক সুন্দর জায়গাটা থেকে কখনো যেতে চাই না আমি। কখনো না। শুভ্রতার এই আকুতি, এই আনন্দ যেন বুকে গিয়ে লাগলো সাদাফের। শুভ্রতার মেঘে ভেজা এলোমেলো চুলগুলো কানে গুজে দিয়ে বলতে ইচ্ছে করল, আমিও আপনাকে ছাড়তে চাই না শুভ্রতা। কখনোই না। বিছানায় চুপচাপ বসে আছে শুভ্রতা। কপালটা হালকা কুঁচকানো। ভার্সিটি থেকে বান্ধবীদের ফোন এসে চলেছে সেই সকাল 8টা থেকে। কিন্তু শুভ্রতার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। মূলত ফোনটা সে ইচ্ছে করেই তুলছে না। বান্ধবীদের অযথা বকবক শোনার বিন্দুমাত্র ইচ্ছে শুভ্রতার নেই। মনের মাঝে এক আশার মেঘ জমিয়ে রেখে কারো সাথে কথা বলা চলে না। সাদাফের আচরণে আপাতত ভয়ানক রকম ক্ষুব্ধ সে। শেরকোরপাড়া থেকে ফেরার পথে বৃষ্টি না থাকায় পথ ছিল শুকনো। পাহাড়ের গা শুকনো হওয়ায় আর শুভ্রতা কিছুটা অভ্যস্ত হয়ে উঠায় খুব দ্রুতই পৌঁছে গিয়েছে থানচিপাড়া। সেখানে দুমুঠো খেয়ে দুপুর 1টার বাস ধরে বান্দরবন। মেম্প্রের সাথে গল্পে মজে থাকার কারণে এইটুকু রাস্তায় সাদাফের সাথে ঠিকঠাক কথা বলা হয়ে ওঠেনি শুভ্রতার। হোটেলে ফিরে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই কিভাবে যে ঘুমিয়ে পড়েছিল তার খোঁজই পায়নি সে। রাতে শেফার ডাকে ঘুম ভেঙে কোনোরকম রেডি হয়ে বাস স্ট্যান্ডে পৌঁছেছে। শুভ্রতা ভেবেছিল বাসে কিছুক্ষণ সাদাফের সাথে সময় কাটানো যাবে, কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়, এবারও তাই হলো। কথা থেকে শেফা এসে বলল সে শুভ্রতার সাথে বসতে চায়। আরাফের সাথে তার ভয়ানক ঝগড়া হয়েছে। আরাফ তার দাবি না মানা পর্যন্ত সে আরাফের ধারে কাছেও যাবে না। শুভ্রতার তখন বাস থেকে লাফিয়ে মরে যেতে ইচ্ছে করছিল। সাদাফ হাসিমুখে তার পাশ থেকে উঠে যাওয়ায় সাদাফকেও বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে ইচ্ছে করছিল। কিন্তু শুভ্রতা কিছু করেনি। এক আকাশ অভিমান নিয়ে চুপচাপ বসে ছিল সে। ভোরে গাড়ি থেকে নেমে বিদায় নেওয়ার পালাতেও সাদাফ তাকে বিশেষ কিছু না বলায় অভিমানের পাহাড়টা যেন আরো খানিকটা ভারী হয়ে মাথায় চেপেছে তার। শুভ্রতার বিরক্তির মাঝেই আবারও ফোন বেজে উঠল। চোখ মুখ কুঁচটে ফোনটা সাইলেন্ট করতে গিয়েও রিসিভ করল সে। ফোনের অপর পাশ থেকে ধমকে বলে উঠল পুষ্পি, এই ফোন ধরিস না কেন বল তো? ফোন দিতে দিতে অজ্ঞান হয়ে যাচ্ছি তবু তোর খবর নাই। সমস্যাটা কি তোর? মরছিস নাকি? শুভ্রতা শান্ত গলায় বলল, না। তবে যাচ্ছি। পুষ্পি কনফিউজড হয়ে বলল, যাচ্ছিস মানে? কোথায় যাচ্ছিস? কালই না বান্দরবন থেকে ফিরলি। শুভ্রতা শীতল গলায় বলল, মরতে যাচ্ছি। পুষ্পি খানিক থমকালো। শুভ্রতা কণ্ঠে মজাবার আগের কোনো আবেশ আছে কি না বুঝার চেষ্টা করল। কিছুক্ষণ চুপ থেকেও শুভ্রতার কথায় রাগ বা মজার আবেশ খুঁজে না পেয়ে সন্দেহী গলায় বলল, মানে? শুভ্রতা এবার চেতে উঠল। চেঁচিয়ে বলল, মানে বুঝিস না তুই? তুই কি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিস? নাকি আমেরিকায় জন্মগ্রহণ করেছিস? বাংলা বুঝিস না? সারাদিন তো থার্ড ক্লাস ভাষায় কথা বলতে থাকিস আর দরকারের সময়ই বাংলা ভুলে বিলেতি বনে যাস। এখন তোকে ইংরেজিতে বুঝাতে হবে আমার। শুভ্রতার আকস্মিক রাগে থতমত খেয়ে গেল পুষ্পি। শুভ্রতাকে রাগ করার মতো কোনো কথা বলেছে বলেও মনে পড়ছে না। তাহলে হঠাৎ হলোটা কি? শুভ্রতার রাগ দেখে মিনমিন করে বলল পুষ্পি, দোস্ত, কি হয়েছে বল তো? এনি প্রবলেম? হ্যাঁ প্রবলেম। সব প্রবলেম। মানে? পুষ্পির কথার জবাব না দিয়েই ফোনটা কেটে দিল শুভ্রতা। রাগ লাগছে। অসম্ভব রকম রাগ লাগছে তার। রাগে সবকিছু ভেঙে চুরমার করে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। শুভ্রতা হাতের ফোনটা বিছানায় আছাড় দিয়ে হাতের কাছের বালিশটা ছুঁড়ে মারল দূরে।
সাথে সাথেই ঝনঝন করে প্রচণ্ড শব্দে কম্পিত হলো সারা ঘর। সুব্রতা শব্দ অনুসরণ করে, ঘাড় ফিরিয়ে ভ্রু কুঁচকে তাকালো। দরজার কাছে হতবিহ্বল মুখে দাঁড়িয়ে আছেন রাদিবা আহমেদ। খাবার সহ ট্রে আর প্লেট ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো রুম জুড়ে। সুব্রতা সকাল থেকে কিছু খায়নি বলে মেয়েকে হালকা পাতলা কিছু খাওয়াতেই ট্রে হাতে রুমে ঢুকছিলেন রাদিবা আহমেদ। কিন্তু সুব্রতার বেখেয়ালিপনায় বালিশ লেগে খাবারসহ সবকিছুই হাত থেকে উল্টো পড়ল তার। রাদিবা আহমেদ একবার ফ্লোরে পড়া কাচের টুকরোগুলোর দিকে তাকালেন। চোখ ফিরিয়ে চিন্তিত ভঙ্গিতে মেয়ের দিকে তাকাতেই কপালে চিন্তার রেখা ফুটল। মেয়ের মেন্টাল অবস্থা ঠিক করতে ট্যুরে পাঠিয়ে পুরোপুরি পাগল বানিয়ে ফেলল কিনা কে জানে। রাদিবা আহমেদ শাড়ির কুচিগুলো বাম হাতে খানিকটা উঁচু করে খুব সাবধানে খাবারগুলো ডিঙিয়ে মেয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। ভ্রু কুঁচকে বললেন, কি সমস্যা? এভাবে বালিশ ছুঁড়ে মারলি কেন? দিন দিন পাগল টাগল হয়ে যাচ্ছিস নাকি? সুব্রতা জবাব দিল না। চুপচাপ মুখ কালো করে বসে রইল। রাদিবা আহমেদ থমথমে গলায় আবারও প্রশ্ন করলেন, কি হলো? কথা বলছিস না কেন? সুব্রতা হঠাৎ করেই মায়ের কোমর জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। রাদিবা আহমেদ যেন আঁতকে উঠলেন। ডান হাতটা আলতো করে সুব্রতার মাথায় রেখে হাজারো দুশ্চিন্তায় মত্ত হলেন। হঠাৎ করে কি হলো মেয়েটার? কিসের এত কান্না তার? তার এই অবুঝ মেয়েটাকে কেউ কষ্ট দিল না তো? মেয়েটা ছোট থেকেই একটু বেশি আবেগী। ছোটবেলার মতো কারো কথায় মুখ ফুলিয়ে কাঁদছে কি মেয়েটা? সুব্রতার কান্নার বেগ বাড়তেই সব ভাবনা ফেলে উদ্বিগ্ন গলায় বলে উঠলেন উনি। কি হয়েছে মামুনি? কেউ কিছু বলেছে? আমায় বলমাকে বল মামুনি। সুব্রতা জবাব দিল না। রাদিব আহমেদ সুব্রতার মাথায় হাত বুলাতেই দুইবার হেঁচকি তুলে ভাঙা ভাঙা কণ্ঠে কথা বলল সে। মা, তুমি না আমায় সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে চেয়েছিলে? নিয়ে চলো না প্লিজ। আমি সত্যিই কেমন পাগল হয়ে যাচ্ছি মা। আমার না ভীষণ কষ্ট হচ্ছে। ভীষণ কষ্ট। প্লিজ মানিয়ে চলো না। সুব্রতার কথায় আরো খানিকটা উদ্বিগ্ন হয়ে উঠলেন রাদিবা আহমেদ। উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে আমায় বল মা। না বললে বুঝবো কিভাবে? হঠাৎই হলো তোর? সুব্রতা হঠাৎই সোজা হয়ে বসল। এই অল্প একটু কাঁদতেই ফর্সা নাকটা কেমন টকটকে লাল হয়ে গেছে তার। বাম হাতের উল্টো পিঠে নাক রগড়িয়ে উঠে দাঁড়ালো সুব্রতা। দুহাত চোখ মুছে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, তুমি যাও মা, আমি ঠিক আছি। রাদিবা আহমেদ ছুটে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। চিন্তাম গলায় চেঁচিয়ে উঠে বললেন, ঠিক আছিস মানে? ঠিক আছিস তো কাঁদছিস কেন? কি হয়েছে? বল আমায়। এই শুভি। শুভি। রাদিবা আহমেদ ওয়াশরুমের দরজায় কান পাতলেন। ভেতর থেকে কান্নার শব্দ পাওয়া যাচ্ছে কি না তা খুব আগ্রহের সাথে পরীক্ষা করছেন উনি। রাদিবা আহমেদ টিভিতে দেখেছিলেন এই জেনারেশনের মেয়েরা ফ্যামিলির চোখ লুকিয়ে ওয়াশরুমে বসে কাঁদে। কে জানে সুব্রতাও তেমনটা করছে কিনা। আচ্ছা, হঠাৎ করে কি হলো মেয়েটার? মেয়েটার সাথে ভয়ানক কিছু ঘটে যায়নি তো? আজকালকার যুগে কত কিছুই তো ঘটে। ক্রাইম পেট্রোল বা বিভিন্ন জার্নালে এসব দেখায় অহরহ। সুব্রতার সাথে এমন কোনো দুর্ঘটনা ঘটে যায়নি তো? দুশ্চিন্তায় শরীরে ঘাম হতে শুরু করল রাদিবা আহমেদের। কিছুক্ষণ সুব্রতাকে ডাকাডাকি করে কাঁদো কাঁদো মুখ নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। না, কিছুই ভালো লাগছে না তার। মনটা কেমন কুড়াচ্ছে। সুব্রতার বাবা তো তার কথার কোনো গুরুত্বই দিচ্ছে না। এমন একটা ভাব করছে যেন মেয়েটা তার একার। কে জানে কেমন পরিস্থিতি দিয়ে যাচ্ছে মেয়েটা। আজ যদি তার মেয়ের কিছু হয়ে যায় না, তাহলে একদম ছেড়ে কথা বলবে না রাদিবা। রাদিবা যাওয়ার পথে আবারও সুব্রতার রুমের দিকে ফিরে তাকালেন। সাথে সাথেই বুকটা হাহাকার করে উঠল তার। বারবার মনে হতে লাগলো, মেয়েটা কাঁদছে না তো? ভার্সিটির ক্যান্টিনে চুপচাপ বসে আছে সুব্রতা। কারো দিকে না তাকিয়েও চার জোড়া চোখের গোল গোল দৃষ্টি উপলব্ধি করতে পারছে সে। আরো কিছুক্ষণ চুপচাপ বসে থেকে চোখ তোলে তাকালো সুব্রতা। ভ্রু কুঁচকে বলল, কি হইছে? এভাবে তাকিয়ে আছিস কেন? পুষ্পি, তনা, প্রমা, অর্পণ সবাই টেবিলে হাত রেখে ডান হাত গালে চেপে ওর দিকেই তাকিয়েছিল। সুব্রতার হঠাৎ করা ধারালো প্রশ্নে চারজনই অপ্রস্তুত হয়ে গাল থেকে হাত নামিয়ে ঠিক হয়ে বসল। অর্পণ জোরপূর্বক হাসি দিয়ে বলল, দোস্ত, ঠিক আছিস? সুব্রতা ভ্রু কুঁচকাল।
কপট রাগ নিয়ে বলল, কেন? আমাকে অসুস্থ মনে হচ্ছে তোদের? তোদের কি মনে হয় আমি পাগল? অর্পণ ঢোক গিলল। পুষ্পিতনা একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকালো। তনা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল, না, মানে অসুস্থ মনে হবে কেন? একদম অসুস্থ মনে হচ্ছে না। আসলে তুই তো সিঙ্গারা খাস না, অথচ আজ আধা ঘন্টা যাবৎ সিঙ্গারার মাঝখানের আলু খেয়ে চলেছিস। তাই? শুভ্রতা চোখ রাঙিয়ে বলল, তাই কি? হ্যাঁ, তাই কি? তাই তোরা আমাকে পাগল ভেবে ফেলবি? আলু খেলেই মানুষ পাগল হয়ে যায়। এটুকু বলে থামল শুভ্রতা, জোরে একটা শ্বাস টেনে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, এই আমি দেখতে কেমন বল তো? অর্পণ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। শুভ্রতার কথাটা শোনার সাথে সাথেই গলায় কোল্ড ড্রিঙ্কস বেজে কাশতে লাগলো সে। তনা অর্পণের পিঠে আলতো থাপ্পড় দিতে দিতে বলল, তুই দেখতে তো ভালোই। শুভ্রতা টেবিলে দুহাত ভর দিয়ে খানিকটা ঝুঁকে এসে বলল, ভালো করে দেখে তারপর বল। অর্পণ আর চোখে তাকিয়ে মিনমিন করে বলল, তুই ছেলে হলে না হয় ভালো করে দেখে লাভ ছিল। অযথা দেখে কি লাভ? প্রেম তো করতে পারবো না। শুভ্রতা সরু চোখে তাকালো। ভ্রু কুঁচকে বলল, কি বললি? অর্পণ শটান ওঠে দাঁড়িয়ে বলল, বললাম যে তুই দাঁড়া। আমি ভালো করে দেখে রিভিউ দিচ্ছি তোকে। এদের দিয়ে কিচ্ছু হবে না বুঝলি? এসব বিষয়ে অর্পণই সব। পুষ্পি মুখ ভেঙিয়ে বলে উঠল, এজন্যই তো ছেলে দেখার সাথে সাথেই প্রেমে হাবুডুবু খাও। অর্পণ শুভ্রতার পাশে গিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, তুই কি বুঝবি? প্রেমে পড়া হলো একটা আর্ট। তোর মতো নিরামিষের পক্ষে এই আর্ট সম্ভব নয়। অযথা কথা বলে পরিবেশ নষ্ট করিস না তো। তোর প্রতিটি কথা ভদ্র পরিবেশে গন্ধময় নর্দমার মতো। পুষ্পি কিছু বলতে গিয়েও বলল না। অর্পণ শুভ্রতার চারপাশে ঘুরে ঘুরে অদ্ভুত দৃষ্টিতে শুভ্রতাকে পর্যবেক্ষণ করতে লাগল। অর্পণের ভাবভঙ্গি আর কাজ দেখে মুখ চেপে হাসি আটকালো তনা। হাসির ধামকে বারবারই ঠোঁট ফাঁক হয়ে যাচ্ছিল তার। কিন্তু শুভ্রতার রাগের আগুন থেকে বাঁচার জন্য নিঃশ্বাস বন্ধ করে বসে রইল সে। 1 মিনিটের পর্যবেক্ষণ শেষে গম্ভীর মুখে ফলাফল জানালো অর্পণ, তুই কিন্তু ভয়ানক সুন্দরী শুভি বেবি। বেশি না আর অল্প একটু স্লিম হলে আর নাকটা একটু খাড়া হলে দীপিকা পাড়ুকোন ফেইল হতো তোর সামনে। এমনিতেও গায়ের রঙে দীপিকাকে হারিয়েই দিয়েছিস তুই। এখন শুধু রাগটা চেপে না রেখে এক ধমকে অর্পণকে থামিয়ে দিল শুভ্রতা। সাথে সাথেই দমফাটা হাসিতে মেতে উঠল তনা। আশেপাশের কিছু মানুষ উৎসাহিত চোখে এক নজর ওদের দিকে তাকিয়ে আবারও যার যার কাজে ব্যস্ত হলো। শুভ্রতা মুখ কালো করে আবারও চেয়ার টেনে বসে পড়ল। তার মানে সে একদমই সুন্দরী নয়। তাহলে খালাম্নি আর কাজিনরা কেন বলে যে শুভ্রতা সুন্দরী? ভার্সিটিতেও এত এত প্রপোজাল কেন পায় সে? শুভ্রতার এবার সবার উপর রাগ লাগছে। সে সুন্দরী নয় বলেই হয়তো সাদাফ তাকে পাত্তা দিতে চায় না। যেচে যেচে অসুন্দর বউকে ঘরে নিতে চায় শুনি। শুভ্রতার কালো মুখ দেখে সন্দেহী গলায় প্রশ্ন করল পুষ্পি, দোস্ত, অ্যাট এনি চান্স তুই কি প্রেমে পড়েছিস? শুভ্রতা টলমল চোখ দুটো তোলে তাকালো। পুষ্পির দিকে তাকিয়ে হ্যাঁ বধক মাথা নাড়ল। সাথে সাথে বড় বড় হয়ে গেল 4 জোড়া চোখ। কয়েক সেকেন্ড নীরব থেকে একসাথেই চেঁচিয়ে উঠল 4টি কণ্ঠস্বর। চারপাশের উৎসুক দৃষ্টি আবারও তাদের দিকে নিবন্ধ হলো, কিন্তু সেদিকে তাদের দৃষ্টি থাকলে তো তারা তখন আনন্দ আর উত্তেজনায় আত্মহারা। মিথ্যে পৃথিবী নিয়ে চিন্তা করলে কি চলবে তাদের? একদমই নয়। সাদাফ আর আরাফ মুখোমুখি বসে আছে। রেস্টুরেন্টের কাচের দরজা ভেদ করে বাইরের জনাকীর্ণ রাস্তাটির দিকে মনোযোগী চোখে তাকিয়ে আছে সাদাফ। আজ হঠাৎ ব্যস্ত পথচারীদের ব্যস্ততা দেখতে ভালো লাগছে। বনানীর একটা রেস্টুরেন্টে লাঞ্চের জন্য এসেছে সাদাফ আরাফ। লাঞ্চটা আরাফের পক্ষ থেকে ট্রিট হলেও একরকম ধরে বেঁধেই সাদাফকে ধরে এনেছে সে। অফিসে কাজ করেও নিস্তার পায়নি সাদাফ। প্রায় 20 মিনিট পর টেবিলে খাবার দেওয়া হলে কথা বলল আরাফ, ওহ তোকে একটা কথায় জিজ্ঞেস করা হয়নি, আমার শালিকাকে কেমন লাগলো তোর? সাদাফ প্লেটে চামচ চালাতে চালাতে ভ্রু কুঁচকে তাকালো। মানে? আরাফ খাবার মুখে নিতে নিতে বলল, মানে আর কি? তোরা একসাথে কত জায়গায় ঘুরলি তো প্রেম টেম হয়েছে কি না তাই জিজ্ঞেস করছি। তবে আমার মনে হচ্ছে হয়নি।
বাস থেকে নামার পর থেকেই তোকে খেয়াল করছিলাম আমি। শুভ্রতাকে তেমন কিছু বললি না আসার সময়? সাদাফ মৃদু হাসল। আরাফ হতাশ গলায় বলল, আমি ভেবেছিলাম দারুণ কিছু আবিষ্কার করে ফেলব। বাট তুমি ব্যাটা এখানেও ড্রপ দিলা আমারে। আচ্ছা, সত্যি করে বল তো, মাইয়াটার প্রতি একটুও দুর্বলতা কাজ করে না তোর? আমি হলে তো প্রেমে পড়ে যেতাম। সাদাফ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। শুভ্রতাকে ছেড়ে আসার সময় বুকটা কি ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল তার। একবার ভেবেছিল শুভ্রতার থেকে ওর নাম্বারটা চাইবে, কিন্তু পাশে শেফা আর আরাফ থাকায় অস্বস্তিতেই চাইতে পারেনি সে। তার উপর শুভ্রতা কি না কি ভাবে। তবে সাদাফ মোটামুটি সিউর যে শুভ্রতা তার প্রতি দুর্বল। শুভ্রতার চাহনিতেই যেন সাদাফের প্রতি তার একরাশ দুর্বলতা ফুটে ওঠে। এই তো বাস থেকে নেমেই মেয়েটার কাদো কাদো চোখ দুটোই সাদাফকে বলে দিচ্ছিল মেয়েটা কতটা চায় তাকে। ওই চোখ দুটোতে তাকিয়ে সাদাফের বুকটাও কেমন ভারী হয়ে আসছিল। তাই চেয়েও শুভ্রতাকে কিচ্ছু বলতে পারেনি সে। আরাফের কথায় ভাবনার জাল থেকে বেরিয়ে এলো সাদাফ। আরাফ অবাক হয়ে বলল, কি ভাবিস? সাদাফ হেসে বলল, ভাবছি তুই থাকলে শুভ্রতার প্রেমে পড়তি। এই কথাটা শুনে শেফা ভাবি গুনে গুনে কয়টা দোলাই দেবে। আরাফ ভয়ার্ত চোখে তাকালো। দোলাই না দোস্ত, ডিরেক্ট খুন করে ফেলবে। সাদাফ নিঃশব্দে হেসে আবারও খাবার আর শুভ্রতায় মত্ত হলো। গোধূলি সন্ধ্যা। চারদিকে শেষ বিকেলের হলদেটে আলো। পশ্চিম আকাশে মিশে আছে একগুচ্ছ থোকা রক্ত। রাস্তাঘাটে মানুষের চলাফেরায় ভর করেছে অস্বস্তিকর এক ক্লান্তি। পথচারীদের দেখে মনে হচ্ছে তাদের জীবনীশক্তি যেন শেষের দিকে। শরীর তাদের চলছে না, মনটাও যেন ঠিক ভরসা পাচ্ছে না। বাড়ির পাশের মোটা বৃদ্ধ আম গাছটার চিকন ডালে বসে ঝিমাচ্ছে একটি নীলকালো পাখি। আচ্ছা, এই পাখিটার কি কোনো সঙ্গী নেই? এই পাখিটাও কি শুভ্রতার মতোই কষ্টের আগুনে জ্বলছে? শুভ্রতা কাতর চোখে পাশের বহুতল দালানটির দিকে উদ্দেশ্যহীন ভাবে তাকায়। বুকটা কেমন যেন ভারী লাগছে তার। প্রতিদিন সন্ধ্যায় এমন খাপছাড়া মন খারাপ হয় তার। দিনের শেষ ভাগে চারদিকের আলোয় পচা খড়ের নিগড়ে পড়া পানির মতো রংটি দেখতে পেয়েই বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তার। মনে হয় জীবনটা তার বৃথা। এই দীর্ঘ জীবনের আরও একটি দিন বৃথায় বয়ে গেল, অথচ কিচ্ছু পাওয়া হলো না। কিচ্ছুটি না। শুভ্রতাকে এভাবে উদাস চোখে তাকিয়ে থাকতে দেখে ছাদের রেলিং থেকে লাফিয়ে নামল অর্পণ। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শুভ্রতার গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, শুভি বেবি, একদম মন খারাপ করিস না তো তুই। আমরা আছি না। আচ্ছা, ওই ব্যাটার বাড়ি বনানীর ঠিক কোন জায়গায় বলতো? শুভ্রতা ভোতা মুখে তাকালো। মৃদু গলায় বলল, জানি না। ডান পাশের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল পুষ্পি। শুভ্রতার উত্তরটা শুনে মুহূর্তেই প্রশ্ন ছুড়ল সে। মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার আছে তো নাকি? শুভ্রতা মাথা নাড়ল। পুষ্পি ক্ষেপে ওঠে বলল, প্রেমে পড়েছিস অথচ ফোন নাম্বার জানা নেই? তোর জানাটা আছে কি? হ্যাঁ। শুভ্রতা ভ্রু কুঁচকে তাকালো। কপট রাগ নিয়ে বলল, প্রেমে পড়ার সাথে ফোন নাম্বার জানার বাধ্যবাধকতা আছে নাকি? তোর কথা শুনে মনে হচ্ছে প্রেমে পড়ে আমি মহান কাজ করে ফেলেছি, যার জন্য ও খুশিতে আত্মহারা হয়ে নাচতে নাচতে বলবে শুভি। শুভি, তুমি আমার প্রেমে পড়ে আমাকে ধন্য করেছ। দয়া করে ফোন নাম্বারটা রেখে আমায় কৃতার্থ কর। অর্পণ বিরক্তকর শীষ তুলে বলল, উফ, তোরা ঝগড়া করছিস কেন বল তো? আরে, ফোন নাম্বারটা পাওয়া কোনো ব্যাপার নাকি? তোর ওই শেফা আপুর কাছেই তো পাওয়া যাবে ফোন নাম্বার। উনার কাছেই চেয়ে নে। তনা এতক্ষণ চুপ থাকলেও এবার বেশ উৎসাহ নিয়ে বলল, এটা বেশ ভালো প্ল্যান। কিন্তু ফোন নাম্বার দিয়ে কি করবি তোরা? বাসার ঠিকানা চাইবি? পুষ্পি এবার চরম বিরক্তি নিয়ে তাকালো। পুষ্পির ধারণা তনা দিন দিন আহাম্মকের চূড়ান্ত হচ্ছে। আর তার এই বিশেষ অবনতির একমাত্র কারণ হলো হাসি। মা বলে, অতিরিক্ত হাসলে এবং অতিরিক্ত কথা বললে ব্রেনের ধার কমে। আর এই মেয়ের কমছে বুদ্ধির ধার। মাঝে মাঝে এমন সব বোকা বোকা কথা বলে যে তনয়ার দুগালে কষে দুটো চড় লাগাতে ইচ্ছে করে। ব্যাপার একটা। পুষ্পি বিরক্তিতে মুখ কুঁচকে হাত জোর করে বলল, দোহাই লাগে, তুই কিছুক্ষণ চুপ থাক মেরি মা। এমনি মেজাজ খারাপ। তোর এই সব আহাম্মক মার্কা কথা বলে মেজাজটাকে আর 49-এর পর্যায়ে নিয়ে যাস না প্লিজ।
তনা অবাক হওয়ার চেষ্টা করে বলল, সে কি? পুষি, তুই যেমনটা ভাবছিস তেমনটা কিন্তু একদম নয়, বুঝলি? আমার আর আঙ্কেলের মাঝে এমন কোনো সম্পর্ক নেই। আমি তো উনাকে বাবা বাবা নজরে দেখি। শুধু শুধু মা ডেকে আমাদের বাবা মেয়ের সম্পর্ক নষ্ট করার পায়ুতারা কেন করছিস, বল তো? পুষ্পি রাগী চোখে তাকালো। এই মেয়েটাকে যতটা বলদ ভেবেছিল ততটা বলদ সে নয়। প্যাচিয়ে প্যাচিয়ে কথা বলতে এক্সপার্ট। অর্পণ মধ্যস্থতার ভঙ্গি করে বলল, চাপাচাপি থামাতো, আগে প্ল্যানটা এক্সিকিউট করা হোক। শুভি, শেফা আপুকে ফোন লাগা জলদি। শুভ্রতা অসহায় মুখে তাকালো, মুখ কালো করে বলল, অসম্ভব। শেফা আপুর থেকে নাম্বার নেওয়া অসম্ভব। ওর কাছে আমি সাদাফের শো উচ্চারণ করতেই দুনিয়ার ইন্টারভিউ নেওয়া শুরু করে দিবে ও। খুঁচাতে খুঁচাতে তিল থেকে তাল বানিয়ে 2 মিনিটের মধ্যে পুরো গোষ্ঠীর কানে পৌঁছে দেবে। আমি যতই ফ্রিমভাবে চলাচল করি না কেন, তোরা তো জানিস প্রেম ভালোবাসা দাদুর চক্ষুশূল। বাবাও তো কম যান না। একবার উনাদের কানে পৌঁছালে আর নিস্তার নেই। মা আর বড় খালামনি তো আছেনই। অর্পণ আর পুষ্পি দীর্ঘশ্বাস ফেলল। তনয়া ঠোঁট কামড়ে দুঃখী দুঃখী মুখ নিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎই বকা বকা গলায় বলে উঠল তনা, আচ্ছা, শেফা আপুর অগোচরে উনার ফোন থেকে নাম্বারটা কালেক্ট করা যায় না? তনয়ার কথায় তিনজনেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ওদের ওভাবে তাকাতে দেখে দ্বিধান্বিত কণ্ঠে প্রশ্ন করল তনা, হোয়াট হ্যাপেন্ড? ইজ ইট সাউন্ডস বেড? প্রথম দফায় জবাব দিল না কেউ। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই একসাথে চেঁচিয়ে উঠল তিনজন। তনয়াকে তিনজনেই শক্ত করে চেপে ধরে, তার শ্বাস আটকে ফেলার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে বলল, লাভ ইউ তনু বেবি। ইট সাউন্ডস টু মাচ গুড ইয়ার। তনা শ্বাস নেওয়ার বৃথা চেষ্টা চালিয়ে গা ঝাড়া দিয়ে বলল, ছাড় বলছি। ছেচড়াদের মতো চিপকাস কেন? জিন্দেগিতে আর কোনো আইডিয়া দিব না তোগোর। কসম, মইরা গেলাম, খোদা। ছাড়ো ওর। তনয়াকে শ্বাসকষ্টের রুগী বানিয়ে তবেই সরে দাঁড়ালো তিনজন। শুভ্রতা আগ্রহ নিয়ে বলল, কিন্তু কি করে কি হবে? ওর অগোচরে নাম্বার কি করে নেব? অর্পণ বিজ্ঞের মতো হাত নেড়ে বলল, নো চাপ। কাল আমরা ভার্সিটি শেষে ডিরেক্ট উত্তরা যাব তোর খালামনির বাসায়। সেখানে যাওয়ার পর কিছু একটা বন্দোবস্ত ঠিক হয়ে যাবে দেখিস। আর ফোন নাম্বার না পেলেও খুব একটা সমস্যা নেই। দরকার পড়লে বনানীর অলিগলিতে পোস্টার লাগিয়ে খুঁজব ব্যাটাকে। গোয়েন্দা লাগবো, খুঁজে পাওয়ার পর মাথায় বন্দুক ঠেকিয়ে বাংলা ছবির মতো বলবো, ভালোবাসা দিবি কিনা বল। অর্পণের কথায় তিনজনেই বাঁকা চোখে তাকালো। ওদের এভাবে তাকাতে দেখে বেশ খানিকটা অপ্রস্তুত হলো অর্পণ। কুকরানো চুলগুলো কানের পেছনে ঠেলে দিয়ে বলল, এভাবে তাকাস কেন? আমি সিরিয়াস। তোদের কি ডায়লগটা পছন্দ হয়নি? শাকিব খানের কোনো ডায়লগও লাগবে। অর্পণের কথাটা শেষ হতেই চারজনেই ফিক করে হেসে ফেলল। পুষ্পি ডান কাঁধের ওড়নাটা ঠিক করে নিয়ে হাসি মুখেই বলল, তোর মাথা লাগবে। শুভি, আজ যাই রে। এখনই মাগরিবের আজান পড়ে যাবে। 7টার আগে বাসায় না পৌঁছলে আম্মুর ঝাড়ুর বাড়ি থেকে আর রেহাই পাওয়া যাবে না। একদম টেনশন করিস না, তোর সাদাফ বেবিকে এবার ছিপে তুলবই তুলব। মন চুরি করে পালাবে অথচ শাস্তি পাবে না, তা কি হয়? শুধু শাস্তি নয়, ধরা পড়লে শালিদের হাতে তার রিমান্ড নিশ্চিত। শুভ্রতা মুচকি হাসল। চারদিকে একটু একটু করে নেমে আসছে অন্ধকার। দূর আকাশে দুয়েকটা পাখি উড়ে চলেছে বিরামহীন। ব্যস্ত শহরের ব্যস্ততা মাখা কোলাহল ছাপিয়ে কাছের কোনো মসজিদ থেকে ভেসে আসছে আজানের সুমধুর সুর, আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আজানের শব্দ কানে আসতেই যেন চমকে উঠল চারজন। দ্রুত পায়ে ছাদ থেকে নেমে গেল তারা। রাদিবা আহমেদ নামাজের জন্য চেঁচাচ্ছেন। শুভ্র মায়ের চেঁচামেচিতে একরকম বাধ্য হয়েই টুপি হাতে বেরিয়ে গেল। যেতে যেতে অবশ্য শুভ্রতাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। শুভ্রতার ধারণা তার বান্ধবীদের মধ্যে থেকেই কেউ একজনের সাথে শুভ্রবের প্রণয় চলছে। সোজা বাংলায় যাকে বলে প্রেম। কিন্তু এই প্রেম নামক বিষয়টি ঠিক কার সাথে চলছে তা ঠিক ধরতে পারছে না শুভ্রতা। মাথার উপর তেজস্বী সূর্যের উত্তাপ। চৈত্র মাসেও কি ভীষণ ভ্যাপসা গরম। এই গরম আর উত্তাপ ছাপিয়ে উত্তরায় এসে পৌঁছেছে 5 বান্ধবী। শুভ্রতার ফর্সা মুখ সূর্যের চড়া মেজাজে গোলাপি রূপ নিয়েছে সেই অনেক আগে। কিন্তু সেদিকে খেয়াল নেই শুভ্রতার।
উত্তেজনা আর দ্বিধায় বুকটা কেমন ধড়ফড় করে কাঁপছে তার। 5 বান্ধবী মিলে হাজারো পরিকল্পনার ছক এঁকে লিফটে গিয়ে উঠল। লিফটের বাটন চেপে টানটান উত্তেজনা নিয়ে দাঁড়িয়ে রইল সবাই। এমন একটা ভাব যেন নাম্বার 9 আস্ত এক রাজ্য হাসিল করতে চলছে তারা। আবার কখনো কখনো নিজেদের ফেলুদার মতো দুর্ধর্ষ গোয়েন্দা ভেবে অভিমান করছে। 2 মিনিটের মাথায় লিফট গিয়ে পৌঁছালো গন্তব্যে। কলিং বেল চাপার পর চাপা গুঞ্জন শুরু হলো তাদের মধ্যে। দরজাটা খুলে যেতেই হুট করেই স্তব্ধ হয়ে গেল সবাই। সাইদা বেগম এতগুলো মেয়েকে দেখে ভ্রু কুঁচকালেন। উনার চোখমুখের ভাব দেখে মনে হচ্ছে মঙ্গল গ্রহ থেকে টুপ করে কিছু এলিয়েন এসে ধরা দিয়েছে তার দরজায়। ব্যাপারটা খুবই আশ্চর্যের এবং তাতে সে যথেষ্টই আশ্চর্যান্বিত। মেয়েদের মধ্যে থেকে একটি পরিচিত কণ্ঠে ভেসে আসায় কুঁচকানো ভ্রু দুটো খানিকটা রেহাই পেল। ডানদিকের কোণে শুভ্রতাকে দেখতে পেয়ে বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বলেই মনে হলো। সবাইকে ভেতরে আসতে বলে কৌতূহল দমন না করতে পেরে চুপি চুপি শুভ্রতাকে জিজ্ঞেস করেই ফেললেন, কি রে, এভাবে পাল নিয়ে এতদূর এলি? কাহিনী কি? শুভ্রতা নির্বিকার মুখভঙ্গি নিয়ে একের পর এক মিথ্যা দিয়ে সুন্দর একটা গল্প বেঁধে ফেলল। সবার এখানে আসার কারণ শুধুমাত্র শেফার সাথে গল্প করা এবং স্টাডি ট্যুরে কি কি শিক্ষণীয় বিষয় দেখলাম তার বিস্তারিত জানা। এটুকুতেই খুশিতে গদগদ হয়ে গেলেন সাইদা বেগম। উপরে উপরে একটু গাম্ভীর্য দেখালেও ভেতরে ভেতরে যে তিনি গোলে মোম হয়ে আছেন তা বেশ ভালোই জানে শুভ্রতা। সাইদা বেগম নিজে বিয়ে পাশ করার আগেই বিয়ের পিঁড়িতে বসলেও শিক্ষা শব্দটা শুনলেই আপ্লুত হয়ে পড়েন। তার ধারণা, নিউ জেনারেশনদের উচিত টয়লেটে বসেও জ্ঞানার্জন করা। সে যায় হোক, 5 বান্ধবী প্ল্যান মোতাবেক শেফাকে ঘিরে বসল। গল্পের রসে শেফাকে ভুলিয়ে রেখে পাশ থেকে সাবধানে ফোনটা সরিয়ে নিল প্রমা। একটু আসছি বলে সেখান থেকে সরে এলো প্রমা আর তনা। ফোন হাতে পেয়েছে বলে খুশিতে নেচে উঠলেও মুহূর্তেও মিলিয়ে গেল সেই খুশি। ফোনে পাসওয়ার্ড ইন করতে হবে, এখন উপায়। তনা প্রেমা একে অপরের দিকে অসহায় ভঙ্গিতে তাকালো। তনা ঠোঁট কামড়ে বলল, এই, শেফা আপুর বরের নাম কি জানি? সাদাফ। ধুর, সাদাফ তো শুভ্রতার প্রেমিক পুরুষের নাম। শেফা আপুর হাজবেন্ডের নাম দিয়ে কিছু একটা হবে। ঠিক মনে পড়ছে না। আদিপ। প্রেমা মাথা নেড়ে বলল, উহুমুম, মনে হচ্ছে না আদিপ। অন্য কিছু। তনা কপাল কুঁচকালো। চোখ পিটপিট করে একটানা বলল, আবির, আরিয়া, আয়ান, আরাফাত। প্রেমা চোখ বড় বড় করে বলল, এগুলো কিছু নয়। তবে আরা দিয়ে কি জানি। ধুর, এই লম্বু স্যারটা ঠিকই বলে রে তনু। আমি দিন দিন লাস্ট ব্রেঞ্চার স্টুডেন্ট হয়ে যাচ্ছি। কিচ্ছু মনে থাকে না। কাল থেকে হরলিক্স খেতে হবে, বুঝছিস? তনা হেসে ফেলল। হাসি নিয়েই কিছু একটা বলবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো প্রেমা। নিজের ফোন দিয়ে শুভ্রতার ফোনে ডায়াল করে দরজা থেকে হাত নাড়ল। শুভ্রতা ফোনের দিকে কয়েক সেকেন্ড ভ্রু কুঁচকে তাকিয়ে থেকেই প্রেমাকে খোঁজার উদ্দেশ্যে মাথা তুলে তাকালো। দরজার আড়ালে প্রেমাকে দেখতে পেয়েই ঝটপট ওঠে ওদের কাছে চলে গেল সে। তারপর শুরু হলো পাসওয়ার্ড গেইস করার চেষ্টা। কিন্তু কিছুতেই কিছু হলো না। উল্টো ফোনে কারেক্ট পাসওয়ার্ড ইন করার জন্য টাইমার শুরু হয়ে গেল। শুভ্রতা, প্রেমা, তনা তিনজনই ভঙ্গ হৃদয় নিয়ে একে একে আগের জায়গায় গিয়ে বসল। পুষ্পিকে ইশারা ইঙ্গিতে বিষয়টা বুঝাতেই সেও বেশ চিন্তায় পড়ল। কিছুক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে গল্প করার পর হুট করেই নিজের ফোনটা উল্টে পাল্টে মুখ কালো করে বলে উঠল পুষ্পি। ইস! শেফা ভ্রু কুঁচকে বলল, কোনো সমস্যা, পুষ্পি? পুষ্পি জোরপূর্বক হাসি দিয়ে বলল, আসলে আপু ভার্সিটি থেকে ওদের পাল্লায় পড়ে ডিরেক্ট এখানে চলে এসেছি। বাসায় একদমই জানানো হয়নি। আম্মু নিশ্চয় খুব টেনশন করছে। তার উপর আমার ফোনে ব্যালেন্সও নেই। ইমার্জেন্সি নেওয়ার পর আর রিচার্জ করতে মনে ছিল না। এখন কি করি? অর্পণ হুট করেই বলে উঠল, আরে আমারটা নে। আমার তো এবেল। এটুকু বলতেই অর্পণের উরুতে খুব জোরে চিমটি কাটল পুষ্পি। অর্পণ আহ করে উঠে পুষ্পির দিকে তাকালো। পুষ্পির চোখ রাঙানো দেখে কিছুটা আঁচ করতে পেরে থতমত খেয়ে গেল সে। অযথা হেসে বলল, আহ মানে হলো আমারটা নিতে পারতি, বাট আমার ফোনটার ব্যাটারি ডেড হয়ে গেছে। চার্জজার? হ্যাঁ। কাল থেকে চার্জজারটা খুঁজে পাচ্ছি না। কি একটা ঝামেলা। তনা জানালো তার ফোনে জীবনেও টাকা থাকে না।
তার নাকি ফোনে ব্যালেন্সের প্রয়োজনই পড়ে না। প্রেমা জানালো সে ফোন নামক বস্তুটি নিজের সাথে রাখেই না। বেশিরভাগ সময়ই নাকি টেবিলের ড্রয়ারে পড়ে থাকে তার ফোন। শেষমেশ পুষ্পির প্ল্যান মোতাবেকই নিজের ফোনের লোক ছাড়িয়ে তার দিকে এগিয়ে দিল শেফা। পুষ্পি তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিয়েও হতাশ হলো। সাদাফ, সাদাফ ভাই সবরকমভাবে সার্চ দিয়েও সাদাফ নামের কোনো নাম্বার খুঁজে পাওয়া গেল না। ব্যর্থ মনে শেফাকে ফোনটা ফিরিয়ে দিয়ে চুপচাপ বসে রইল সে। সবার মনেই বিষণ্ণতার ছোঁয়া। এত প্ল্যানগুলো যে এভাবে মাঠে মারা যাবে কে জানতো। সাইদা বেগমের জোরাজুরিতে সবাই মুখ কালো করে দুপুরের খাবার গিলল। শুভ্রতার মুখের দিকে যেন তাকানোই যাচ্ছে না। চোখ দুটো এমনভাবে টলমল করছে যেন এই বুঝি ফোঁটা ফোঁটা পানিতে ভেসে যাবে সব। শুভ্রতার শুকনো মুখ দেখে কিছু একটা ভাবল অর্পণ। কিছুক্ষণ চুপ থেকে হুট করেই প্রশ্ন ছুড়ল, শেফা আপু, তোমার দেবর নেই গো? শেফা তখন মাংস চিবুচ্ছিলে। অর্পণের প্রশ্ন শুনে চোখ তোলে তাকিয়ে মৃদু হাসল। না, ভাইদের মধ্যেও একা। অর্পণ হতাশ ভঙ্গিতে বলল, ইস, এটা কি ঠিক কাজ করেছো আপু? আমাদের কথা একবার ভাবলে না? আমাদেরও তো একটা হক আছে নাকি? শেফা হাসল। অর্পণ আবারও বলল, আচ্ছা শেফাপু, শুনলাম তোমার বরের নাকি একটা বন্ধু আছে। হেব্বি দেখতে। হ্যাঁ আছে। কিন্তু তুমি কি করে জানলে? তোমার বিয়ের আগে দেখা করতে গিয়েছিলে না রেস্টুরেন্টে, সেদিনই বলেছিল শুভ্রতা। তা সিঙ্গেল নাকি আপু? শেফা হেসে ফেলল। মুখের খাবারটুকু গিলে নিয়ে বলল, আমার জানা মতে সিঙ্গেল, কিন্তু ট্রাই মেরে লাভ বিশেষ হবে না। মজাও পাবে না। একদম নিরামিষ। এত গম্ভীর। আমার সাথেই তো মনে হয় এই পর্যন্ত গুনে গুনে কথা বলেছে এই বান্দা। অর্পণ উৎসাহ নিয়ে বলল, দেখতে ভালো হলেই হলো। আর বাকি সব না হয় ম্যানেজ করে নেওয়া যাবে। তার আগে উনার নাম্বারটা দাও না আপু, প্লিজ। অর্পণের এমন অকপটে নাম্বার চাওয়ায় বেশ অবাক হলো শেফা। মেয়েটা কি সত্যি সত্যিই নাম্বার চাচ্ছে নাকি? শেফা দ্বিধা নিয়ে বলল, তুমি সিরিয়াসলি নাম্বার চাইছো? অবশ্যই আপু। বিয়ে করা তো বাধ্যতামূলক নয়। এমন একজন গম্ভীর মানুষকে একটু বাজিয়ে দেখায় যায়। দাও না আপু প্লিজ প্লিজ, তুমি কিন্তু বিয়ের ট্রিটটাও দাওনি। নাম্বারটা দাও। এটাই ট্রিট হিসেবে চালিয়ে নিব। শেফা হালকা হাসলেও অর্পণকে বড্ড নির্লজ্জ মনে হলো তার। বিতৃষ্ণ গলায় বলল, উনার নাম্বার আমার ফোনে সেভ করা নেই। শুভ্রতার ফোনে সেভ করা আছে। ওর থেকে নিয়ে নিও। শেফার কথাটা খাবার টেবিলে যেন বজ্রপাতের মতো শোনালো। একসাথেই 5টি কণ্ঠস্বর চেঁচিয়ে উঠল, কি? ওদের চিৎকারে শেফা চমকে উঠল। বিস্ময় নিয়ে বলল, কি হলো? সবাই রক্তচোখে একবার শুভ্রতার দিকে তাকালো। শুভ্রতা বোকার মতো বসে থেকে চোখে মুখে নিদারুণ অসহায়ত্ব ফুটিয়ে তোলার চেষ্টা চালালো। অর্পণ ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করে নিয়ে বলল, শুভ্রতার ফোনে। শেফা মাথা নাড়ল। শুভ্রতা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমার ফোনে উনার নাম্বার কিভাবে? আমি তো সেভ করিনি। শেফা মাথা দুলালো। খুব আয়েশি ভঙ্গিতে হাড়ে কামড় বসিয়ে নিয়ে বলল, তোর ফোন আর আমার ফোনের মডেল সেইম। সেদিন আমি ভুলে তোর ফোনে সেভ করে ফেলেছিলাম নাম্বারটা। সেভ করার পর যখন বুঝি এটা তোর ফোন, তখন আর ডিলিট দেওয়া হয়নি। আর তেমন প্রয়োজন নেই বলে আমার ফোনেও আর সেভ করা হয়নি। শুভ্রতা বোকার মতো তাকিয়ে রইল। নিজের ফোনে নাম্বার রেখে এই গরমে সারা দুনিয়া ঘুরে ফেলেছে ভাবতেই কান্না পাচ্ছে তার। শেফা যদি আগে বলতো তাহলে তো এতটা মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হতো না তাদের। যত সব অসহ্য। আকাশের কোণে মস্ত চাঁদ। চাঁদটা আজ বড্ড চঞ্চল। পেঁজা তুলোর মতো আদুরে মেঘগুলোর সাথে তার কত লুকোচুরি খেলা। আশেপাশের কোনো এক অ্যাপার্টমেন্ট থেকে ভেসে আসছে ক্ষীণ বেহালার সুর। করুণ সুর। এর আগে কখনো সুরটা কানে আসেনি শুভ্রতার। তবে কি বিল্ডিংয়ে নতুন কেউ এসেছে? হয়তো এসেছে, নয়তো নয়। শুভ্রতা বারান্দার রেলিংটাতে মাথা ঠেকিয়ে উদাস চোখে তাকালো। স্নিগ্ধ চোখজোড়া মেলে মস্ত চাঁদটির দিকে তাকাতেই পূর্ণিমার কথা মনে পড়ল শুভ্রতার। চারদিকে কি ধবধবে জ্যোৎস্না। আচ্ছা, আজই তবে পূর্ণিমা। শুভ্রতা অনেক ভেবেও পূর্ণিমার তারিখটা মনে করতে পারল না। প্রথম কৈশোরে হুমায়ুন আহমেদের জ্যোৎস্না বিলাসের প্রেমে পড়েই পূর্ণিমা গণনাটা শিখেছিল সে। তারপর সেই অনেক বছর কেটে গেল। পূর্ণিমার দিন গণনা করা হয় না।
কিন্তু আজ হঠাৎ এই গণনাটাকেই ভীষণ প্রয়োজনীয় বলে মনে হচ্ছে তার। সুব্রতা তার তুলতুলে গোলাপি আঙ্গুলগুলো বারান্দার গ্রিলের ফাঁকে ঢুকিয়ে পেছনে দিকে শরীরটা ছেড়ে দিয়ে দাঁড়ালো। সাথে সাথেই বেনুনি পিছলে বেরিয়ে আসা চুলগুলো ঝুঁকে পড়ল পেছনে দিকে। ক্লান্ত চোখজোড়া বন্ধ করে তীক্ষ্ণ শ্বাস টেনে নিল সুব্রতা। মনটা ভীষণ জ্বলছে তার। একদমই উঠতি কিশোরীদের মতো ছটফটানোতে ফেটে যাচ্ছে বুক। এই তো সেদিনও হাজারো অযৌক্তিক বানোয়াট যুক্তিতে মাকে পরাস্ত করে তৃপ্তির হাসি হাসত সুব্রতা। কিন্তু আজ হঠাৎ করেই থমকে গেল সব। বেহা মনটা মায়ের দৃঢ় যুক্তির পেছনে না ছুটে ঘাপটি মেরে বসে রইল। সাড়া দিল না, একটুও না। শুধু এক আশার বৃষ্টি হানা দিল তার চোখে। শেফাদের বাসা থেকে ফিরেও আনন্দে উচ্ছ্বাসিত ছিল প্রতিটি মুখ। গন্তব্য এখন হাতের নাগালে, এই ভাবনাটাও ছিল প্রবল। 5 বান্ধবীর অদ্ভুত সব পরিকল্পনার কথা ভেবে অল্প একটু হাসল সুব্রতা। ভাবতে লাগলো বিকেলে ঘটে যাওয়া ঘটনাগুলো, একের পর এক। অদ্ভুত উত্তেজনায় কাটা হয়ে উত্তরা থেকে সরাসরি ধানমন্ডিতে সুব্রতার বাসায় এসে হানা দিল 5 জন। একজনও বাড়ি ফেরার নাম মুখে নিল না, মনের ভুলেও না। দীর্ঘ জ্যাম পেরিয়ে এতটা পথ আসতে কেউ একটু ক্লান্তও হলো না। সারা শরীরে বয়ে যেতে লাগলো উত্তেজনা, তীব্র উত্তেজনা। তারপর কি হবে? কি হবে তারপর? সূর্যের তেজটা তখন কমে এসেছে। চারদিকের নরম আলো আলোড়িত হচ্ছে আছরের তীক্ষ্ণ মধুর আজানের সুরে। এই অসময়ে ঘামে নিয়ে ইচ্ছাক বান্ধবী নিয়ে বাসায় ফেরায় ভ্রু কুঁচকালেন রাদিবা আহমেদ। মেয়ের মতিগতি দিন দিন ভয়ানক থেকে ভয়ানক বলে মনে হচ্ছে তার। রাদিবা আহমেদ দরজা ছেড়ে সরে দাঁড়াতেই সব কটা একরকম দৌড়ে গিয়ে ঢুকলো সুব্রতার রুমে। তাদের এই স্বভাবটাও রাদিবার ঠিক ভালো লাগলো না। কিছুক্ষণ কপাল কুঁচকে নিষ্পলক তাকিয়ে থেকে বিড়বিড় করতে করতে নিজের শোবার ঘরে ঢুকে গেলেন তিনি। আসরের আজান পড়েছে। নামাজের ব্যাপারটা না থাকলে মেয়ের দরজায় নিশ্চয় কান পাতত সে। কি এত ছাইপাস গল্প তাদের! কোনোরকম চোখে মুখে পানি ছিটিয়ে বিছানায় গোল হয়ে বসল তারা। সবার বুক ছিঁড়েই বেরিয়ে এলো একখণ্ড ক্লান্তির নিঃশ্বাস। অর্পণ ধৈর্য রাখতে না পেরে বলল, ধুর, এভাবে রোবট হয়ে বসে আছিস কেন সব? ফোনটা লাগা। সবাই দ্বিধাভরা দৃষ্টি বিনিময় করল। অর্পণ অধৈর্য হয়ে বলল, নয়তো আমায় দে, আমি ফোন দিই। ফোনটা ধরেই বলবো, জানু, কেমন আছো সোনা? অর্পণের কথায় ভ্রু কুঁচকে তাকালো সুব্রতা। তনাফিক করে হেসে ফেলল। পুষ্পি আর প্রেমাও মুখ টিপে হাসল। সুব্রতার রাগী মুখ দেখে এবারের মতো ক্ষমা করে দিলাম এমন একটা ভাব নিয়ে বলে উঠল অর্পণ। আচ্ছা যা, জানু বাদ, দুলাভাই ডাকবো। ফোনটা ধরেই বলবো, দুলাভাই কেমন আছো গো? নটি বয়। অর্পণের মুখভঙ্গি আর কথায় এবার আর হাসি আটকানো সম্ভব হলো না। তিনজনই খিলখিল করে হেসে উঠল। তনা হাসতে হাসতে শুয়েই পড়ল। ডান চোখের কোণে মুহূর্তেই এক বিন্দু জল চিকচিক করে উঠল। প্রেমা হাসি চেপে বলল, এই অর্পণ, তার থেকে বরং এই গানটা গাস, ভাইসাব আমার জানের জান। ভাইসাব আমার প্রাণের প্রাণ। ভাইসাবেরে না দেখেলে বাঁচে না পরাণ। সুব্রতা ফুঁসে ওঠে বলল, তার থেকে বরং তুই এই গানটা গা প্রেমা। কালাচান আমার জানের জান, কালাচান আমার প্রাণের প্রাণ, কালাচানেরে না দেখিলে বাঁচে না পরাণ। এটা তোর জন্য বেশি এফেক্টিভ। আশ্চর্য, তুই এর মধ্যে উনাকে টানছিস কেন? সাথে সাথে সবাই সুর তুলে বলে উঠল, অহনননা কোককে। প্রেমা কিছু বলতে গিয়েও কথাটা গিলে নিয়ে মুখ ফুলিয়ে বসে রইল। পুষ্পি এবার গলা খাকারি দিয়ে বলল, এখন মজা টোজা বাদ দে। উত্তেজনায় আমার মাথা ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি ফোনটা লাগা তো শুভি। সুব্রতা জিহ্বা দিয়ে নিচের ঠোঁটটা ভিজিয়ে নিয়ে বলল, কিন্তু ফোনটা রিসিভ করে কি বলবো? আমার খুব নার্ভাস লাগছে। অর্পণ বিরক্তিতে হাত উল্টে বলল, কি বলবি মানে? তোর এটাতেও কনফিউশন? ডিরেক্ট ফোন লাগাবি। ফোনটা তুলতেই বলবি, হেই সাদাফ, আমি সুব্রতা। তোমাকে আমার অনেক ভালো লাগে। চলো ডেটিং এ যাই। অর্পণের কথায় সবাই বিস্ফারিত চোখে তাকালো। অর্পণ চোখ ঘুরিয়ে ডান হাতে ভ্রু চুলকিয়ে বলল, কোনো সমস্যা? সবাই কয়েক সেকেন্ড নীরবতা পালন করে একসাথে চেঁচিয়ে ওঠে বলল, ডেটিংয়ে? অর্পণ থতমত খেয়ে বলল, তাহলে কাজী অফিস। পুষ্পি মুখ ছামড়ি দিয়ে বলল, তোর মাথা।
শুভ্রতার বর্ণনা শুনে বুঝতে পারছিস না যে সাদাফ ভাইয়া একজন জেন্টেলম্যানস? উনার সাথে উনার ওয়েতে কথা বলতে হবে, ভদ্রভাবে। কিছুক্ষণ সবাই গম্ভীর চিন্তাভাবনায় মত্ত থাকার পর হুট করেই বলে উঠল তনা, শুভি, তুই একটা কাজ কর, ফোনটা লাগা। ফোনটা ধরার পর সালাম দিয়ে বলবি, শ্রদ্ধেয় সাদাফ মহোদয়, আমি অতি ক্ষুদ্র বালিকা শুভ্রতা। আপনার সাথে সাক্ষাতের পর থেকে আমার হৃদয়ের মণিকোঠায় অদ্ভুত কিছু বাসনার উদ্ভব ঘটিতেছে। মূলত আমি আপনার সহিত প্রণয়। এটুকু বলতেই বাকি চারজন চেঁচিয়ে ওঠে বলল, প্লিজ থামো। তনা চমকে ওঠে, অদ্ভুত চোখে তাকালো। অর্পণ তনয়ার কাঁধে হাত রেখে দুঃখী দুঃখী গলায় বলল, দোস্ত, বিশ্বাস কর আমার আইডিয়াটাতে পোলাটা যায় একটু ঝুলে থাকবে। তোর এই আইডিয়াটা ফলো করলে ইনস্ট্যান্ট অ্যাটাক ফ্যাটাক করে মরে যাবে। বাঁচার কোনো চান্সই নাই, এক্কেবারেই নাই। তনা অবাক হয়ে বলল, কেন? শুভ্রতায় তো বলল সাদাফ ভাইয়া নাকি গম্ভীর টাইপ মানুষ। তাই আমি ভাবলাম গম্ভীরভাবে। পুষ্পি নাক ফুলিয়ে হাত জোর করে বলল, প্লিজ বইন, কিছুক্ষণের জন্য হলেও তোর এই ভাবনা নামক সফটওয়্যারটা বন্ধ রাখো। তোর এই সফটওয়্যারটা যে কতটা ডেঞ্জারাস সে সম্পর্কে তোর কোনো ধারণায় নাই। মানুষ খুন করতে তোর এই বিখ্যাত ভাবনাগুলোই যথেষ্ট। ডাফার। তনাবাধ্য মেয়ের মতো ভাবনা নামক অপচেষ্টাটা বাদ দিয়ে চুপচাপ বসে রইল। আবারও নীরব হয়ে গেল সবাই। শুভ্রতা ফোনটা ডান হাতের তালুতে আঘাত করতে করতে রুমময় পায়চারি করতে লাগলো। পুষ্পি তুমুল গতিতে নখ কামড়াতে লাগলো। অর্পণ ঠোঁট উল্টে গালে হাত দিয়ে বসে রইল। প্রেমা দাঁত দিয়ে ঠোঁট চেপে পায়ের নখ খুঁটতে লাগলো। তনা উদাসীন হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। কিন্তু কারো মাথাতেই চমৎকার কোনো কথা এসে ধাক্কা দিল না। অনবরত কথা ফুটানো মেয়েগুলোর কথার ঝুড়িটা যেন হুট করেই ফাঁকা হয়ে গেল। সহজ ব্যাপারটাকে সহজভাবে নিলে হয়তো বিষয়গুলো এতটা ভয়াবহ ভাবনার হয়ে উঠত না, এতটা ভাবতেও হতো না। কিন্তু সহজ জিনিসটাকে অযথায় টেনে হিচড়ে কঠিন করাই তা যেন ক্রমেই ভাবনার বাইরে গিয়ে ঠেকল। বিশ্বাস করতে বাধ্য করতে লাগলো যে ব্যাপারটা ভয়ানক কঠিন, খুব বেশি কঠিন। প্রায় আধা ঘন্টার মতো চুপচাপ বসে থাকার পর চারদিকে সূর্যের আলো মিলিয়ে এলো। মাগরিবের আজানটা কানে আসতেই প্রত্যেকে অস্থিরতায় নড়েচড়ে উঠল। মাগরিবের আজানটা মধ্যবিত্ত মেয়েদের বাড়ি ফেরার এক অলিখিত সতর্ক বার্তা। এই সময়টাতে মধ্যবিত্ত মেয়েদের বাড়ি ফিরতে হয়, এটাই নিয়ম। এই নিয়মের বাইরে গেলেই মেয়েদের মন আঁতকে ওঠে। অচেনা ভয় আর অনিশ্চয়তায় বুকটা কেমন কেঁপে কেঁপে ওঠে। সেই সাথে মনটাকে আচ্ছাদিত করে গাঢ় মন খারাপ। সেই মন খারাপের রেশ ধরেই তপ্ত দীর্ঘশ্বাস ফেলল পুষ্পি। তার দীর্ঘশ্বাসটা যেন নিস্তব্ধ রুমের চারটি দেয়ালে বিড়হিনীর মতো ঘুরে ফিরে হাওয়ায় মিলিয়ে গেল। মৃদু গলায় বলল, তুই ফোনটা কর শুভি। সালাম দিয়ে নিজের পরিচয়টা দিবি। তারপর কফির জন্য জিজ্ঞেস করতে পারিস। যদি মানা করে দেয়, দিলে দিল। কি আর করা? অর্পণ জলে ওঠে বলল, মানা করবে মানে? মানা করলে ব্যাটাকে বনানী থেকে তুলে আনবো। তনা বলল, ওমন এক ব্যাটা ছেলেকে তুই তুলে আনতে পারবি? আরে ধুর, আমি কেন আনবো? গুন্ডা ভাড়া করব। সবাই 500 করে চাঁদা দিবি বুঝলি। তনা কপট বিস্ময় নিয়ে বলল, 500 টাকার চাঁদা দিয়ে গুন্ডা পাওয়া যাবে? তাও আবার আস্ত মানুষ তুলে আনার গুন্ডা? প্রেমা বিরক্ত হয়ে বলল, তোরা বড্ড বকিস। এক কথার মধ্যে ফাউ ফাউ হাজার কথা। এই শুভ্রতা, তুই ফোনটা লাগাতো। দরকার হলে কি কি বলবি তা কাগজে লিখে দিই। দিব। শুভ্রতা ঢোক গিলে আবার জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। অনেক সাহস নিয়ে সাদাফের নাম্বারটা ডায়াল করে কানে ধরল। ফোনটা কানে ধরার সাথে সাথেই বুঝতে পারল হাতটা কেমন থরথর করে কাঁপছে তার। এটাই কি তবে প্রথম প্রেমের অনুভূতি? বহুযুগ আগে নব্য প্রেমে মত্ত তরুণীরা কি প্রথম প্রেমপত্র হাতে তুলে এভাবেই কেঁপে উঠত? ঠিক শুভ্রতার মতো? হয়তো। আবার হয়তো না। শুভ্রতা দীর্ঘশ্বাস ফেলল। ফোনের ওপাশের আওয়াজটা সেই দীর্ঘশ্বাসটাকে নেড়ে চেড়ে হাজারো খণ্ড করে বাতাসে উড়াল। নির্দ্বিধায় বলে চলল শুধুমাত্র একটি কথা, আপনার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ। শুভ্রতা যেন আর কিছুই শুনতে পেল না। ফোনটা কেটে আবার ডায়াল করল। তারপর আবার একবার, দুবার, অনেকবার। ধীরে ধীরে তার স্বচ্ছ চোখ দুটোতে জমা হতে লাগলো বিন্দু বিন্দু জল।
পুষ্পী শুভ্রতার কাঁধে হাত রাখতেই জলভরা স্নিগ্ধ চোখ তুলে তাকালো শুভ্রতা। ধরা গলায় বলল, ফোনটা বন্ধ দেখাচ্ছে পুষি। এত কিছুর পর এই কথাটা শোনার জন্য কেউই যেন প্রস্তুত ছিল না। সবার চোখেই দেখা দিল একঝাঁক হতাশা। এমন সময় দরজা ঠেলে ভেতরে ঢুকলেন রাদিবা আহমেদ। নামাজের হিজাবটা এখনো তার মাথায় জড়ানো, চোখ মুখ স্নিগ্ধ শীতল, ডান হাতে নীলরঙা তাঁতের শাড়ি। মেয়েদের বিমর্ষ মুখ দেখে প্রথম দফায় খানিকটা হকচকিয়ে গেলেন রাদিবা। টেনশনটা সবসময়ই একটু বেশি তার। ছেলেমেয়ের বিমর্ষ চেহারা দেখলেই কেন যেন আত্মাটা ছাদ করে ওঠে তার। মনে হয় এই বুঝি কিছু ঘটে গেল, খারাপ কিছু, ভয়ানক খারাপ কিছু। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে মৃদু হেসে মেয়ের দিকে এগিয়ে গেলেন রাদিবা। মাকে দেখে শুভ্রতা অনুভূতিহীন চোখে একবার তাকালো। রাদিবা আহমেদ হাতের শাড়িটা শুভ্রতার দিকে ধরিয়ে দিতেই শুভ্রতা প্রশ্নমাখা দৃষ্টি নিক্ষেপ করল মার চোখে। শাড়ি কেন দিচ্ছ মা? এটা তো তোমার। রাদিবা আহমেদ মৃদু হেসে বলল, শাড়ি কেন দেয়, বকা মেয়ে। পাশ থেকে অর্পণ ফট করেই বলে উঠল, আন্টি হয়তো শাড়িটা যত্ন করে রাখার জন্য দিয়েছে। যা যা জলদি শাড়িটা আলমারিতে রেখে আয় যা। অর্পণের কথায় বিরক্ত হলেন রাদিবা। থমথমে গলায় বললেন, শাড়িটা রেখে দিতে নয়, পরার জন্য দিয়েছি। এই গরমে শাড়ি কেন পরব মা? তাও আবার এই সন্ধ্যায়। এখন পরার জন্য দিচ্ছি না। দিচ্ছি তো কালকের জন্য। কাল তোর ভার্সিটি যেতে হবে না। তোর দাদু আসছে। 11টা নাগাদ চলে আসবে। ট্রেনে আছেন। শুভ্রতা ভ্রু কুঁচকালো। বিস্ময় নিয়ে বলল, দাদু আসার সাথে শাড়ির কি সম্পর্ক মা? এমন তো নয় দাদু আজ প্রথমবার আসছে। তাহলে হঠাৎ ভার্সিটি মিস দিতে যাব কেন? রাদিবা কিছুক্ষণ থম মেরে থেকে বলল, কাল তোকে দেখতে আসবে শুভি। রাদিবার কথাটা যেন বজ্রপাতের মতো শোনালো। শুভ্রতার পাশ থেকে চার বান্ধবী একরকম চেঁচিয়ে ওঠে বলল, কি? রাদিবা কপাল কুঁচকে বলল, কোনো সমস্যা? কারো মুখে কথা ফুটল না। শুভ্রতা বিস্মিত স্বরে বলল, কাল? কি বলছো এসব? তুমি আবারও বাবাকে না বলে? শুভ্রতাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন রাদিবা, তোমার বাবা জানে শুভ্রতা, এবং তোমার দাদু এবং ছোট চাচু জানে। তাই অযথা ঝামেলা করো না। ছেলে দেখতে শুনতে ভালো। তোমারও কোনো সমস্যা থাকার কথা নয়। শুভ্রতা শক্ত গলায় বলল, ছেলেটাকে? ওই প্রফেসর ফারদিন হাসান? হ্যাঁ। রাদিবার স্পষ্ট জবাব। তারপর কিছুক্ষণ নীরবতা। মেয়েরা একে অপরের মুখের দিকে তাকিয়ে নিঃশব্দ বার্তা বিনিময় করে এক জায়গায় স্থির দাঁড়িয়ে রইল। ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে কিছুই যেন বুঝতে পারছে না তারা। এই নীরবতার বহর কাটিয়ে আবারও কথা বলল রাদিবা। অর্পি। রাদিবার মুখে নিজের নাম শুনে চমকে উঠল অর্পণ। থতমত খেয়ে বলল, জি, আন্টি। রাদিবা হেসে বলল, তুমি তো খুব ভালো মেকআপ করতে পারো। কাল শুভ্রতাকে সাজানোর ভারটা কিন্তু তোমার। চোখ ধাঁধানো সুন্দর করে সাজাবে কেমন? অর্পণ মাথাটা হালকা কাত করে সম্মতি জানালো। রাদিবা শুভ্রতার মাথায় হালকা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। শুভ্রতা রুদ্ধশ্বাসে বসে রইল চুপচাপ। অর্পণ শুভ্রতার কাঁধে হাত রাখতেই হঠাৎ করেই ফুঁপিয়ে উঠল শুভ্রতা। বান্ধবীর বুকে মাথা রেখে অবুঝ কিশোরীর মতো ফুঁপিয়ে উঠল সে। সবাই একে একে শুভ্রতার গা ঘেঁষে দাঁড়ালো। পুষ্পী সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, কাঁদিস না প্লিজ। দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। শুভ্রতা নাক টেনে টেনে অস্পষ্ট গলায় বলল, তোরা বুঝতে পারছিস না। ফারদিন সাহেবকে মামুর আগে থেকেই পছন্দ। মা তো মামুর কথাতেই নাচে। সেটাও না হয় ঠিক ছিল, কিন্তু এবার বাবাও রাজি। গ্রাম থেকে দাদু আর ছোট চাচু আসছে, মানে ব্যাপারটা সিরিয়াস। ওরা যদি কালি কাবিন করতে চায়, আমি কিন্তু একদম মরে যাব। শেষ করে দিব নিজেকে। তোরা জাস্ট আমাকে ঘুমের ট্যাবলেট এনে দিস প্লিজ। পুষ্পী ধমকে উঠে বলল, কি সব বাজে বকছিস? সব ঠিক হয়ে যাবে। এত চিন্তা কেন করছিস বল তো? আমরা তো আছি। অর্পণও তার মায়াবী চোখজোড়ায় একঝাঁক মায়া ঢেলে বলল, এভাবে কাঁদিস না প্লিজ। দে তো ফোনটা দে, আমি ট্রাই করছি। যদি লেগে যায়। দুবার তো পালিয়েছিলি। দরকার হলে এবারও পালাবি। সমস্যা কই? তাই বলে মরার কথা ভাববি? প্রেমার প্রশ্ন। শুভ্রতা হেঁচকি তুলে নিয়ে বলল, তখন তো মামুর বাসা থেকে রাগ করে বেরিয়ে এসেছিলাম। সেটাকে কি পালানো বলে?
তাছাড়া এবার দাদু আসছে। দাদু আমায় বড্ড ভালোবাসে। দাদু খুবই কনজারভেটিভ রে, আমি উনার উপস্থিতিতে এমনটা করলে একদম সহ্য করতে পারবে না। সবাই নীরবে দাঁড়িয়ে রইল। কারো মুখে কোনো সান্ত্বনামূলক কথাও আসছে না। কি বলবে ভেবেই পাচ্ছে না। অর্পণ একের পর এক ফোন লাগাচ্ছে সাদাবকে, কিন্তু প্রতিবারই ভেসে আসছে নারী কণ্ঠী ওই একই ছড়া। ধীরে ধীরে রাত বাড়ে। ঘণ্টাখানেক অপেক্ষা করে ৮টার দিকে বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায় সবাই। কান্নারত শুভ্রতাকে ছেড়ে যেতে ইচ্ছে না করলেও বা কি করতে পারে তারা। এমনিতেও এতটা রাত করে ফেরায় যথেষ্ট ঝড়ঝাপটা পোহাতে হবে আজ। ওরা বেরিয়ে যেতেই দরজায় ছিটকানি দিয়ে আবারও বিছানায় উপুর হয়ে শোয় শুভ্রতা। ঘন্টার পর ঘন্টা বিরতিহীন কান্নায় মেতে থাকে সে। সেই সাথে বাড়তে থাকে কললিস্টে ডায়ালের সংখ্যা। কেন যেন মনে হতে থাকে, সাদা ফোনটা ধরলেই সব ঠিক হয়ে যাবে। সব। 2 দিন আগেও যে ছেলের প্রতি বিন্দুমাত্র অনুভূতি ছিল না তার, আজ হঠাৎ তাকে পাওয়া হবে না ভাবতেই আঁতকে উঠেছে শুভ্রতা। কান্নায় বুকটা ভেঙে আসছে। অন্য কারো হতে হবে কথাটা ভাবতেই নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে তার। এভাবে কি বাঁচা যায়? নিচ থেকে সিএনজির বিকট হর্নে ভাবনা কাটিয়ে নিচের দিকে তাকালো শুভ্রতা। দাদু এসে গেছেন। গায়ে সাদা পাঞ্জাবি পায়জামা, সাদা লম্বা দাড়ি আর টুপি মাথায়, গম্ভীর একজন বৃদ্ধ। চোখ মুখে সম্ভ্রান্ত ভাবটা স্পষ্ট। বয়সটা ৮০-র কোঠা পেরুলেও শক্তপোক্ত রসালো শরীরটা এখনো বেশ আকর্ষণীয়। গ্রামের হাই স্কুলের এককালীন হেডমাস্টার ছিলেন তিনি। স্কুল থেকে রিটায়ার নিয়ে টানা 10 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার গুরুগম্ভীর চালচলন, শিক্ষাগত যোগ্যতা এবং হাজি পদবীর জন্য গ্রামের সবাই বেশ সমীহ করে চলে তাকে। 3 ছেলেও তার বাধ্যগত সন্তান। সবার প্রতি শক্ত হলেও শুভ্রতার প্রতি বড় দুর্বল তিনি। ছোট ছেলেটা হওয়ার সময়ই তার স্ত্রী শম্পা পৃথিবী ছাড়ে। সেই মৃত স্ত্রীকে এখনো সময় করে ভাবে আনিমুল হক। শুভ্রতার মুখটাতে মাঝে মাঝেই অল্প বয়সা স্ত্রীর ছায়া খুঁজে পান আনিমুল হক। তাই হয়তো দুর্বল হয়ে পড়েন বারবার। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি পলাশী মোড়ে বসেছে বন্ধুদের আড্ডা। রাত 9টা, 9:30 পর্যন্ত অফিস করে 11টার দিকে আবারও পুরনো আড্ডা মহলে জুটেছে সব। 3-4 বছর আগে মাস্টার্স শেষ করে সবাই এখন কর্মব্যস্ত মানুষ। কেউ উদ্যোক্তা, কেউ সরকারি চাকরিজীবী, তো কেউ মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। এত ব্যস্ততার চাপে কারোরই তেমন একটা সময় হয়ে ওঠে না। প্রথম যৌবনের উচ্ছ্বাসটাকে আবারও ফিরিয়ে আনার অবসরও জুটে না কারো। বসন্ত উৎসবের পর দীর্ঘ 1.5 মাসে আজই আড্ডায় বসেছে তারা। তবে এর পেছনে বিশেষ একটা কারণও আছে বটে। বন্ধুমহলের দুরন্ত মাহিনের প্রথমবারের মতো বাবা হওয়ার আনন্দটাই এই আড্ডার মূল আকর্ষণ। পলাশী মোড়ের পরিচিত চা স্টলের সামনে বসে আছে সাদাফ ও তার বন্ধুরা। চারদিকের জ্যোৎস্নাটা যেন আজ বাড়াবাড়ি রকমের সাদা। সবার হাতেই ধোয়া ওঠা গরম চা। পাশে রাখা সমুচার প্লেটটা অনেকটাই ফাঁকা। 12:30 বেজে গেছে প্রায়। এখনো বাসায় না ফিরলে বউ আর বাসায় ঢুকতে দিবে না দোস্ত। বিয়েটা করে বিরাট বোকামো করে ফেলছি। শালার সিগারেট টাইনাও শান্তি নাই। জিহাদের আক্ষেপ মাখা কণ্ঠে আমোদিত চোখে তাকালো সবাই। জিহাদের মাথায় চাটি দিয়ে পাশ থেকে বলে উঠল রিফাত, ধুর মিয়া, মাহিন 3 দিনের পোলা রাইখা আড্ডা দিতেছে আর তোমার খালি জাউনের কথা। বউ দেখলে তো তোর হুঁশ থাকে না। জিহাদ অসহায় দৃষ্টিতে তাকালো। বাধ্য শিষ্যের মতো মুখভঙ্গি করে বলল, মাহিন, গুরু, একটু টিপস দে তো। বউকে কি খাওয়াস তুই? তেজ কিছু নাই। 3 দিনের বাচ্চা আর অসুস্থ বউকে রেখে নিশ্চিন্তে বসে আছিস। কোনো চাপ নাই। কেমনে সম্ভব? মাহিন মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, বাচ্চা আর বউ দেখার জন্য অনেক মানুষ আছে বাসায়। বাচ্চা হওয়ার সুবাদে শ্বশুরবাড়ির পুরো পল্টন এসে উঠেছে ফ্ল্যাটে। বউয়ের একটা বড় বোন আছে। বোন তো নয় ডাইনি। যতক্ষণ বাসায় থাকি প্যাক প্যাক করতেই থাকে। মাহিন, তুমি বাবুর জন্য এটা করলা না, ওটা করলা না, ব্লাবলা। আমার প্রতি বউয়ের থেকে বউয়ের বড় বোনের অভিযোগই বেশি। এই মহিলাকে তার জামাই সামলায় কেমনে আল্লাহ জানে। আর যাই করিস, বড় বোন আছে এমন মেয়ে বিয়ে করে মরিস না। ভাইজা খাইয়া ফেলব একদম। না পারবি গিলতে আর না পারবি উটকাইতে। এগলা সব নাম্বার 1 ফাজিল মহিলা।
এই মহিলার ভয় বাসায় ফিরতেই ভয় লাগে এখন। মাহিনের মুখভঙ্গি দেখে হাসল সাদাফ। মাহিন ঠোঁট উল্টিয়ে বলল, হাইসো না বন্ধু, সময় তোমারও আসবো। এনিওয়ে, বিয়ে টিয়ে করবি না। আমরা সব বাচ্চার বাপ হয়ে যাচ্ছি, অথচ তুই, রাকিব আর রতন বিয়ের পিঁড়িতেই বসছিস না। রাকিব তবু মেয়েদের দেখে লাফালাফি করে, তোর তো সেই লক্ষণও নেই। কাহিনী কি? সব সিস্টেম ঠিক আছে তো? কথাটা বলে ফিচলে হাসি হাসল মাহিন। সাদাফ ডান পায়ের জুতোটো খুলে মাহিনের পেট বরাবর ছুঁড়ে মেরে বলল, বুলশিট। মাহিন পেট চেপে ধরে চোখ মুখ কুঁচকে ফেলল। জুতোটা সাদাফের দিকে ছুঁড়ে দিয়ে বলল, কথায় কথায় জুতা মারিস কেন শালা? বিয়েটা খালি করে নে, তোর বউ ভাগিয়ে এই জুতোর প্রতিশোধ নিব। মাহিনের কথায় হেসে ফেলল সবাই। চায়ের কাপটা ব্রেঞ্চে নামিয়ে রেখে উঠে দাঁড়ালো জিহাদ। বাঁকা হেসে বলল, অল দ্য বেস্ট বন্ধু। সাদাফের বউ ভাগানোর আগেই বউয়ের হাতে শহীদ না হয়ে যা, সেই দোয়ায় করি। কথাটা বলে ব্যস্ত ভঙ্গিতে একবার ঘড়ি দেখল জিহাদ, 12:35। মুখ কালো করে বলল, এবার যেতে হবে রে। আসছি। জিহাদের বিদায় সম্ভাষণে আড্ডার সুর কাটল। একে একে উঠে পড়ল সবাই। সাদা ফারাফের বাসা কাছাকাছি হওয়ায় নীরবে হাঁটতে লাগলো দুজনে। আরেকটু সামনে থেকে রিকশা বা সিএনজি পেয়ে যাওয়ার প্রত্যাশাটাই দুজনের মনে। এই নীরবতা কাটিয়ে কথা বলল সাদাফ। ওহ, তোকে একটা কথা জিজ্ঞেস করব ভাবছিলাম। আরাফ সামনের দিকে তাকিয়েই ক্লান্ত গলায় বলল। ফু। সাদাফ আবারও নীরব হয়ে গেল। বেশ কিছুদিন ধরেই আরাফের কাছে শুভ্রতার নাম্বারটা চাইবে বলে ভাবছিল সাদাফ। কিন্তু সময়, সুযোগ কোনোটিই হয়ে ওঠে না। হয়তো অস্বস্তিটাই কাটিয়ে উঠতে পারেনি সে। সাদাফকে চুপ থাকতে দেখে ঘাড় ঘুরিয়ে তাকালো আরাফ। কি রে? কি জানি বলতে চাইলি, বললি না? সাদাফ মৃদু মাথা নাড়ল। জোরে একটা শ্বাস টেনে নিয়ে বলল, হ্যাঁ বলছি। তোর কাছে শুভ্রতার নাম্বার হবে? আরাফ অবাক চোখে তাকালো। আরাফের এই দৃষ্টিতে দ্বিগুণ অস্বস্তিতে পড়ে গেল সাদাফ। মুখ কাচুমাচু করে বলল, কি হলো? এভাবে তাকিয়ে আছিস কেন? তোর কাছে শুভ্রতার নাম্বার নেই? আরাফের কণ্ঠে বিস্ময়। সাদাফ বিরক্ত হয়ে বলল, থাকলে কি আর তোকে বলতাম নাকি? সাদাফ থামল। আরাফের মুখে একবার চোখ বুলিয়ে নিয়ে চট করেই একটা ছোট্ট মিথ্যে বলে ফেলল সে। আসলে ট্যুরের সময় ভুল করে শুভ্রতার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে। ওটাই ব্যাক করব। কিন্তু আমার কাছে উনার নাম্বারটাই নেই। তোর কাছে থাকলে দে তো। আরাফ বিস্ময় ভাবটা কাটিয়ে নিয়ে বলল, তুই একটা মানুষ। এতগুলো দিন একটা মেয়ের সাথে কাটানোর পরও তার নাম্বার তোর কাছে নাই? অদ্ভুত। সাদাফ শক্ত গলায় বলল, তুই দিবি নাম্বার? আমি কি মানা করছি নাকি? ফোন বের কর বলছি। সাদাফ পকেট থেকে ফোনটা বের করতেই খেয়াল হলো, চার্জ না থাকার দরুন সন্ধ্যা থেকেই বন্ধ পড়ে আছে তার ফোন। রাতে ফোনটা চার্জে না দেওয়ায় আর পাওয়ার ব্যাংকটা সাথে না রাখার ফলেই তার এই দুর্ভোগ। ফোনটা আবারও পকেটে পুরে নিয়ে মুখ ফুলিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল সাদাফ। আরাফের দিকে তাকিয়ে বলল, চার্জ নেই? ফোন অফ। তুই বরং মেসেজ করে পাঠিয়ে দে। আরাফ ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে ফোনের দিকে নজর দিল। সাদাফ সেদিকে থেকে চোখ ফিরিয়ে রাস্তার দিকে তাকালো। পিচঢালা রাস্তাটা চাঁদের আলোয় চিকচিক করছে। মনে হচ্ছে রাস্তার গা পিছলে পড়ছে জ্যোৎস্না। শুভ্রতা মাখা জ্যোৎস্না। মাঝে মাঝেই পাশ কাটিয়ে ছুটে যাচ্ছে মোটর বসানো দুয়েকটা রিকশা। সাদাফ তার ঘন চুলে হাত চালিয়ে আকাশের দিকে তাকালো। আকাশেও আজ মস্ত এক শুভ্রতা রাঙা চাঁদ। কথাটা ভাবতেই নিজের মনে হেসে উঠল সাদাফ। শুভ্রতা। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে তার মনেও ঘুরে বেড়াচ্ছে একঝাঁক শুভ্রতা। আচ্ছা, এমন তো নয় যে তার মনের সাথে পাল্লা দিয়েই প্রকৃতি সেজেছে এই শুভ্রতাম সাজে। হবে হয়তো, নয়তো নয়। নয়তো সবই তার উদাসীন কল্পনা। ঘড়িতে একটার ঘণ্টা বাজতেই চমকে উঠল শুভ্রতা। অস্থির চোখে একবার জানালার বাইরে তাকালো। বাইরে দিনের আলোর মতো ঝকঝকে জ্যোৎস্না। শুভ্রতা দুই হাতে চোখ মুছে আবারও ফোনের দিকে তাকালো। সেই সন্ধ্যা থেকে এই মধ্যরাত পর্যন্ত ক্রমাগত সাদাফের নাম্বারে ডায়াল করে চলেছে সে। প্রতিবার ফোন কাটার পর ডুকরে ডুকরে কেঁদেছে। সময়ের সাথে সাথে অযথায় অস্থির হয়ে উঠেছে। ছোট্ট বাচ্চার হাত থেকে তার প্রিয় খেলনাটা হারিয়ে গেলে যেমন দিশেহারা, চঞ্চল হয়ে ওঠে, ঠিক তেমনভাবেই দিশেহারা আর চঞ্চল হয়ে উঠেছে ক্ষণে ক্ষণে।
দীর্ঘ সময় কান্নার ফলে চোখ দুটো ফুলে লাল রূপ ধারণ করেছে। ফর্সা নাকের ডগাটা যেন লাল আবিরে ছেয়ে আছে। মাথাটাও বেশ ভারী লাগছে। মাথার দুপাশের তীক্ষ্ণ যন্ত্রণায় মাঝে মাঝেই চোখ মুখ কুঁচকে আসছে। সুব্রতা উত্তরের দেয়ালটিতে ঠেস দিয়ে বসেছিল। তার মুখ বরাবর দক্ষিণা খোলা জানালা। ঘরের আলো নেভানো থাকায় রুমের সর্বত্রই চাঁদের আলোর নরম স্পর্শ। সুব্রতা কিছুক্ষণ নিথর বসে রইল। একটা তীক্ষ্ণ শ্বাস টেনে নিয়ে সাদাফের নাম্বারটা আবারও ডায়াল করে কোলের উপর রাখল। একটানা এতক্ষণ বসে থেকে হাতে পা একদমই বল পাচ্ছে না সুব্রতা। উদাসী দৃষ্টিতে কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে থেকে কি ভেবে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। জামাটা এদিক ওদিক টেনে, মাথায় ওড়না চাপিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। ফোনটা পড়ে রইল ফ্লোরের এক কোনায়। আনিমুল হক ইজি চেয়ারে গা এলিয়ে শুয়ে আছেন। চোখ দুটো বোজা। ডান হাতের দু আঙ্গুলের মাথায় ঝুলে থাকা তছবিটা ক্রমাগত দুলছে। তছবির এই দোলনটাই বুঝিয়ে দিচ্ছে আনিমুল হক জেগে আছেন। লম্বা ট্রেন জার্নির পর শরীরটা ক্লান্ত হলেও চোখ দুটোতে ঘুমের লেশমাত্র নেই। শেষ কবে রাতে শান্তির ঘুম ঘুমিয়েছিলেন, এখন আর তা মনে করতে পারেন না আনিমুল হক। সারারাত তছবি পাঠ, তাহাজ্জুদ নামাজ আর মৃতা স্ত্রীকে ভাবতে ভাবতেই কেটে যায় তার। ঘুম নামক বস্তুটা বহু বছর যাবৎ তাকে দেখা দেয় না। কেন দেয় না, কে জানে। আনিমুল হকের ধারণা এসব তার বয়সের দোষ। বয়স বাড়ার সাথে সাথে মানুষের হারানোর পাল্লা ভারী হতে থাকে। তারও হচ্ছে। একে একে হারিয়ে যাচ্ছে সব। সুখ, আনন্দ, হাসি, কান্না, শক্তি, ঘুম, তারপর এই বিস্ময়কর জীবন। দরজার কাছে কারো পায়ের শব্দ শুনে চোখ মেলে তাকালেন আনিমুল হক। ঘরে ডিম লাইটের হালকা আলো। এই হালকা আলোতে দরজায় দাঁড়িয়ে থাকা রমণীটিকে ঠিক চিনতে পারলেন না আনিমুল হক। গমগমে গলায় বললেন, কে? বড় বৌমা। সুব্রতা দুপা এগিয়ে এসে বলল, আমি দাদু, সুব্রতা। আনিমুল হক গম্ভীর গলাটাকে খানিকটা মোলায়েম করে বললেন, দিদি ভাই, এসো, ভেতরে এসো। সুব্রতা এক পা দুপা করে এগিয়ে গিয়ে দাদুর পা ছুঁয়ে সালাম করল। দাদুর পায়ের কাছে বসে দাদুর কোলে মাথা রাখল। আনিমুল হক বাম হাতটা আলতো করে সুব্রতার মাথায় রাখলেন। কিছুক্ষণ চুপ থেকে চিন্তিত গলায় বললেন, এখনো ঘুমোওনি দিদি ভাই? তোমার মা বলছিল অনেক আগেই ঘুমিয়ে পড়েছ, তাই আর ডাকিনি। সুব্রতা উত্তর দিল না। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মৃদু গলায় বলল, আমি কি তোমাদের ঘাড়ে বোঝা হয়ে গিয়েছি দাদু? আনিমুল হক আঁতকে উঠলেন। সুব্রতার কণ্ঠের আকুলতাটা যেন তার বুকে গিয়ে লাগল। কয়েক যুগ আগে এমনই একজন যুবতী এভাবেই কত শত অভিমানমাখা অভিযোগ করত তাকে। তখন তিনি হাসতেন। কিন্তু আজ হাসি নয়, বুকটা ভারী লাগছে খুব। আনিমুল হক সুব্রতার মাথায় হাত বুলাতে বুলাতে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, সে কি দিদি ভাই? সবই তো তোমার। রানীর রাজত্বে রানী কি কখনো বোঝা হয়? সুব্রতা এবার মাথা তুলে তাকালো। মুখ কালো করে বলল, রানীর রাজত্ব থেকে রানীকে তো কখনো তাড়ানো হয় না দাদু। তাহলে আমায় কেন তাড়াতে চাইছো? কার এত বড় দুঃসাহস যে তোমাকে তাড়িয়ে দেয় দিদি ভাই? তোমরা সবাই। নয়তো কাল কেন আমাকে দেখতে আসছে ওরা? আমি জানি কালকেই এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো আমায়। নয়তো তুমি আর চাচ্চু এভাবে ছুটে আসতে না। কিছুতেই না। এটাকে বুঝি তাড়ানো বলে না? আনিমুল হক মৃদু হাসলেন। সুব্রতার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, এটাই তো নিয়ম দিদি ভাই। রানীদেরকে যে এক জায়গায় আটকে রাখা অন্যায়। আল্লাহ আমাদের ঘরে তোমার মতো এক রানী দিয়ে আমাদের ধন্য করেছেন। সেই রানীকে আগলে রেখে তার গন্তব্যে পৌঁছে দেওয়াটাই যে আমাদের কর্তব্য। রানীদের একটা নয় অসংখ্য রাজত্ব সামলাতে হয়, গোছাতে হয়। বাবার রাজত্ব, স্বামীর রাজত্ব, ছেলের রাজত্ব, এই এত সব রাজত্ব ফেলে এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকাটা কি রানীদের মানায়? তাদের তো অনেক দায়িত্ব দিদি ভাই। তাদের থেকেই সৃষ্টি এই জগৎ সংসার। এটাকে তাড়ানো বলে না। এটাকে বলে দায়িত্বের বিস্তৃতি। সুব্রতার চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ভাঙা গলায় বলল, আমি এখনই এত রাজত্ব চাই না দাদু। আমি এখানেই এই রাজত্বটাতেই রানী হয়ে থাকতে চাই। এখনই এত সব দায়িত্বে ছুঁড়ে ফেলো না আমায়। আর কিছুদিন সময় দাও না প্লিজ। তারপর তোমরা যা বলবে তাই হবে। ছোট থেকে কি কখনো তোমার কথার অবাধ্য হয়েছি দাদু? এটুকু বিশ্বাস কি তুমি আমায় করতে পারো না?
শেফা আপুর রিসেপশনটাই যেখানে তোমাদের হজ্র থেকে ফেরার পথ চেয়ে আছে, সেখানে আমার জন্য কেন এত তাড়া দাদু? আমার কি তোমাদের ওপর কোনো অধিকার নেই? এই ছোট্ট চাওয়াটাও কি চাইতে নেই? তুমি কি আমায় অবিশ্বাস করো দাদু? কথাগুলো বলতে বলতেই ফুপিয়ে উঠল সুব্রতা। সুব্রতার হঠাৎ কান্নার শব্দে হকচকিয়ে উঠলেন আনিমুল হক। ব্যস্ত হয়ে বললেন, আহা, কাঁদছো কেন দিদি ভাই? কে বলল আমি তোমায় অবিশ্বাস করি? কেঁদো না। রানীদের চোখের জলের অনেক দাম। এই অমূল্য চোখের জল এভাবে হেলায় ফেলতে নেই দিদি ভাই। সুব্রতা শ্বাস টেনে টেনে বলল, তুমি ওদের মানা করে দাও না দাদু। তুমি হজ্র থেকে ফিরে এলেই না হয় ওই অথই দায়িত্বের আসনে বসিও আমায়। আমি তখন একটুও মানা করব না। দেখো তুমি। সত্যি বলছি। প্লিজ দাদু, প্লিজ। সুব্রতার কান্নায় অস্থির হয়ে উঠলেন আনিমুল হক। দম টেনে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। খানিক বাদে গমগমে গলায় আওয়াজ করে ডেকে উঠলেন উনি, শফিক, শফিক, এই শফিক। উঁচু গলায় তিনবার ডেকেই ক্লান্ত হয়ে গেলেন আনিমুল হক। আবারও দম টেনে নিয়ে চুপচাপ বসে রইলেন। কিছুক্ষণ বাদেই হন্তদন্ত করে দরজায় এসে দাঁড়ালো 40-45 বছরের এক ভদ্রলোক। চোখে মুখে সদ্য ঘুম ভাঙা ছাপ। গায়ে হালকা সবুজ রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা। গায়ের রং শ্যামা। চুলগুলো অগোছালো। গায়ে ধারালো পৌরুষের ছাপ। তাড়াহুড়ো করে দরজায় দাঁড়িয়েই মাথা নিচু করলেন ভদ্রলোক। নরম গলায় বললেন, বাবা ডাকছিলেন। আনিমুল হক গম্ভীর স্বরে বললেন, ফু, তোমার বড় ভাই আর বড় বৌমাকে আমার ঘরে আসতে বলো। শফিক এবার চোখ তুলে তাকালেন। তার চোখে বিস্ময়। সুব্রতাকে বাবার পায়ের কাছে বসে থাকতে দেখে বিস্ময়টা কয়েকগুণ বেড়ে গেল তার। বিস্মিত কণ্ঠে বললেন, এখন? এত রাতে বাবা? আনিমুল হক শফিকের দিকে তাকাতেই আবারও মাথা নিচু করলেন শফিক। মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, জি বাবা, ডাকছি। তারপর নিস্তব্ধতা। সারা ঘরময় শুধু ঘড়ির টিকটক শব্দ। প্রায় 10-15 মিনিটের মাথায় ঘুম ঘুম চোখে দরজায় এসে দাঁড়ালেন শাহিনুজ্জামান ও রাদিবা আহমেদ। দরজায় দাঁড়িয়েই আনিমুল হককে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকুম, বাবা। আনিমুল হক গমগমে গম্ভীর গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। ভেতরে এসো। দুজনেই দ্বিধা নিয়ে ভেতরে ঢুকলেন। আনিমুল হক কিছুক্ষণ মৌন থেকে বললেন, শাহিন, কাল যেন দিদিভাইকে দেখতে এই বাসায় কেউ না আসে। একটা প্রাণীও না। রাদিবা আহমেদ বিস্ময় স্থবির থেকে হঠাৎই বলে উঠলেন, কিন্তু বাবা। আনিমুল হক রাদিবার দিকে তাকালেন। সাথে সাথেই কথা থামিয়ে মাথা নিচু করলেন রাদিবা আহমেদ। আমি যা বললাম তাই হবে। এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাইছি না আমি। কাল এই বিষয়ে আলোচনা হবে। এবার তোমরা যেতে পারো। শাহিনুজ্জামান মৃদু গলায় বললেন, জি বাবা। আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই বেরিয়ে যেতেই দাদুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে রইল সুব্রতা। মন থেকে দুশ্চিন্তার ছাপটা অনেকটাই হালকা হয়েছে তার। অন্তত কিছু সময় তো পাওয়া গেল হাতে। দাদুকে রেখে নিজের রুমে আসতে আসতে ঘড়ির কাঁটা 1:30 ছুলো। নিজের রুমে পা রাখতেই নিজের ফোনের রিংটোনটা ভেসে এলো কানে। সুব্রতা ভ্রু কুঁচকালো। এত রাতে কে ফোন দিতে পারে তাকে? ফ্লোরে পড়ে থাকা ফোনটা তুলে রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম। হ্যালো। কণ্ঠটা কানে যেতেই কেঁপে উঠল সুব্রতা। তাড়াহুড়ো করে ফোনটা সামনে এনে নাম্বারে চোখ বুলালো। সন্ধ্যা থেকে সাদাফকে কল করতে করতে সাদাফের নাম্বারটাই মুখস্থ হয়ে গেছে তার। ফোনের স্ক্রিনে সেই চিরচেনা নাম্বার দেখেই উত্তেজনায় হাত পা কাঁপতে লাগলো তার। কণ্ঠনালী যেন শুকিয়ে গেল। কোনো আওয়াজ না করে চুপচাপ ফোন কানে বসে রইল সে। ওপাশ থেকে আবারও ভেসে এলো সেই কণ্ঠস্বর। হ্যালো। শুনতে পাচ্ছেন? এই নাম্বার থেকে আধা ঘন্টা আগে আমার ফোনে কল এসেছিল। হ্যালো। হ্যালো। এবার নিয়ন্ত্রণহারা হলো সুব্রতা। হঠাৎই ফুপিয়ে উঠল সে। মেয়েলি কান্নার শব্দে ওপাশের মানুষটি খানিকটা ভড়কে গেল। উদ্বিগ্ন গলায় বলল, হ্যালো। কে আপনি? শুনতে পাচ্ছেন? হ্যালো। কাঁদছেন কেন? হ্যালো। সুব্রতা হেঁচকি তুলতে তুলতে বলল, আমি অন্য কাউকে বিয়ে করব না। কিছুতেই না। সুব্রতার কথায় ওপাশের মানুষটি যেন থমকে গেল। কিছুক্ষণ নিশ্চুপ থেকে মনোযোগী শ্রোতার মতো সুব্রতার কান্নার আওয়াজ শুনল সে। তারপর নরম গলায় বলল, শুভ্রা,
সাদাফের এই ছোট্ট কথাতেই কান্নার বাঁধ ভাঙল সুব্রতার। কাঁদতে কাঁদতেই জড়ানো গলায় বলল, আমি অনেকবার ফোন দিয়েছি আপনাকে, কেন তুলেননি আপনি? আমি অন্য কাউকে বিয়ে করব না। কিছুতেই না। সুব্রতার কথায় হেসে ফেলল সাদাফ। বুকের মধ্যে অজানা এক আনন্দের ঢেউ খেলে গেল তার। নরম গলায় বলল, শান্ত হও শুভ্রা, আমি আসব। বাবা মাকে সাথে নিয়ে আমার ছোট্ট ঘরটা শুভ্রতায় সাজাবো। প্রমিস। শুভ্রতা এবার লজ্জায় রাঙা হলো। সাদাফ হয়তো শুভ্রতার লজ্জাটা বুঝে গেল। এই বুঝাটাই যেন তার কাল হলো। দমটা যেন আটকে আসতে লাগলো। ক্রমেই কান্নারত লাজুক শুভ্রতাকে দেখার এক অপ্রতিরোধ্য তৃষ্ণা জেগে উঠতে লাগলো মনের প্রতিটি কোণে। চলবে গল্প আরশিযুগল প্রেম হৃদয়। লেখিকা নৌশিন আহমেদ রোদেলা। তৃতীয় পর্ব। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।